অ্যালায়েন্স ফাংশন করা শুরু করলো, তখন আমাদের তরুণ বন্ধুদের মধ্যে অনেকের চিন্তা আসলো যে নির্বাচনে যদি আমাদের ভালো করতে হয় তাহলে আমাদেরকে কোনো না কোনো অ্যালায়েন্সে যেতে হবে, কারণ এবারের নির্বাচনে আসলে আমরা যেটা চেয়েছিলাম ত্রিমুখী অবস্থা, এটা আসলে ত্রিমুখী হচ্ছে না, এটা দ্বিমুখী হয়ে যাচ্ছে। তো প্রথমে এনসিপি বললো যে তারা যে কোনো একটা জোটে যেতে চায়, পরে আমরা আমাদের পার্টির সাথে আলোচনা করে আমরাও শেষ পর্যন্ত এনসিপির সাথে একই সাথে আমরা জামাতের জোটে গেলাম। বিএনপির জোটে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু সেই জোটটা হয় নাই বিভিন্ন কারণে, সেটা যদি আপনি জানতে চান আমি হয়তো আর পরে কখনো বলবো। এখানে যে কথাটা এখন আসছে যে এবি পার্টি এবং এনসিপি যেহেতু একই চিন্তা ধারণ করে এবং জুলাই অভ্যুত্থানটাকে আমরা একটা নতুন বাংলাদেশের অভিপ্রায় আকারে হাজির করেছি, সুতরাং আমাদের মধ্যে একটা মার্জিং এর আলোচনা কেউ কেউ করেছেন। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হচ্ছে আপনি জানেন যে এনসিপি এখনো তাদের কোনো কাউন্সিল তারা করেনি এখন পর্যন্ত তাদের সাংগঠনিক কর্মপদ্ধতি কর্মনীতি তারা এখন চূড়ান্ত করতে পারে নাই। আমরা কিন্তু একটা কাউন্সিল করেছি এবং কাউন্সিলের মধ্য দিয়ে আমরা কিন্তু নতুন নির্বাচন করেছি এবং আমাদের গঠনতান্ত্রিক ভাবে দলটাকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করছি। তো এখন যদিও আমাদের উভয় দলের মধ্যে সুসম্পর্ক আছে, উভয় দলের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ আলোচনা আছে, কিন্তু যেহেতু এনসিপির এখনো কাউন্সিল হয় নাই এবং এনসিপি এখনো গঠনতান্ত্রিক কার্যক্রমটা সেভাবে গুছিয়ে শুরু করে নাই এবং এনসিপি আপনার দেখছেন প্রতিদিনই কিছু লোক এনসিপিতে জয়েন করছে, আবার এনসিপিতে কিছু লোক পদত্যাগের ঘটনাও ঘটছে। তো এই আলোচনাগুলো আমাদের মধ্যে চলমান আছে, এখনো আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই নাই এবং আমি মনে করি যে এটা আরো একটু রিফাইন ওয়েতে আলোচনা করতে হবে, কারণ আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমাদেরকে পছন্দ করেন, তারা বলছেন যে একই ধারার দুটো দল না থেকে আপনারা একই দলে রূপান্তরিত হতে পারেন কিনা। আমি আপনাকে যেটা খোলামেলা বলছি আলোচনা আছে, কিন্তু এখনো আমরা সে ধরনের কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি এবং না হওয়ার কারণটাও আমি আপনাকে বললাম যে আমরা যেহেতু গঠনতান্ত্রিক ভাবে কাউন্সিল করে দলের যাত্রা শুরু করেছি, এনসিপি এই জায়গাটাতে এখনো সেটা করেন নাই। তো আমরা এনসিপি কে অনুরোধ করেছি যে তাদের এই গঠনতান্ত্রিক প্রক্রিয়াটা তারা যদি সম্পন্ন করতে পারেন হয়তো সে আলোচনাটা আর একটু এগুতে পারে, নাও এগুতে পারে, মানে দুইটার মাঝখানে আছে আর কি। এটা দুইটার মাঝখানে আছে। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু হেলাল ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই। হেলাল ভাই, এই সরকারের বয়স 2 মাসের কিছু কম বেশি, আর জ্বালানি সংকট মূলত হয়েছে বৈশ্বিক কারণে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরান আক্রমণ করেছে, যার কারণে ইরান আবার রিটেলিয়েশন করার এই কারণে মানে বিশ্বের তেলের সংকট হয়েছে। এই হরমুজ প্রণালী যেখান দিয়ে আসলে বিশ্বের তেলের একটা বড় অংশ যাওয়া আসা করে, সেটা এর জন্য তো আসলে বিএনপি দায়ী না, মানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে এটা সংকট, এটা বিএনপি স্বীকার করে না কেন? বিএনপি কেন বলে যে তেলের সংকট নাই, অথচ রাস্তায় বের হলে আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি, যারা তেল নিতে যাচ্ছেন তাদের ঘন্টার পর ঘন্টা সেখানে ওয়েট করতে হচ্ছে। আপনি নিজেও হেলাল ভাই সেই কথা নিশ্চয়ই, মানে আপনি না জানলেও, কারণ আপনার হয়তো অন্য ব্যবস্থা আছে, আপনার পরিচিতরা তো নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটার ভুক্তভোগী হচ্ছে, কিন্তু বিএনপি বলতেছে তেলের সংকট নাই। এই যে বিএনপি বলতেছে তেলের সংকট নাই, এইটা আসলে কি মানে আমরা যারা তেলের সংকটে আছি তাদের একটা মানে 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 তাদেরকে একটা বুঝ দেওয়া, কিন্তু এই বুঝ দিয়ে লাভ কি? মানে এখন আমি বলি, জি ভাই বলেন। আমি বলি জনগণ যেভাবে তেল নেই পাম্প থেকে, আমরা এমপিরাও কিন্তু সেইভাবেই তেল নিই, লাইন ধরেই তেল নিই, আমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। এটা হলো প্রথম। এখন দ্বিতীয় হলো ছোট করে সংকট আছে কি নাই, আপনি কি আগের মতোই তেল নিতে পারছেন? এটা তো না, আপনি দেখেন এখানে একটা শব্দ নিয়ে এক ধরনের খেলা চলছে এখানে, রাইট? যে সংকট, আর কি সংকট, তেল নাই, শব্দ টব্দ নিয়ে তো খেলা না, তেল নাই এইটা যে এই কথাটা যে ঠিক না, এইটা ঠিক, কিন্তু সংকটটা যেটা সেটা হলো আমি মনে করি যে ক্রাইসিস যেটা হয়েছে এটার ম্যানেজমেন্টের সমস্যা। কিন্তু তেল যে ছিল, যখন আমাদের সরকার বলছে যে 1,92,000 মেট্রিক টন তেল মজুদ আছে, সাধারণত বাংলাদেশে আপনার 15 থেকে 20 দিন তেল মজুদ থাকে এবং আমাদের তেল ধারণ ক্ষমতা হলো 30 দিনের, অর্থাৎ 1 মাসের। যখন ইরান আমেরিকা যুদ্ধটা হলো তখন আমাদের পর্যাপ্ত মজুদ ছিল, এটা কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারে। আমাদের ওই পর্যন্ত মজুদ ছিল 15 দিনের মজুদ এবং পরের আমদানিতে 1 মাসের মজুদ থাকে, আমাদের ধারণ ক্ষমতাই 1 মাসের। এখন আপনার
এইখানে যখন যুদ্ধটা শুরু হলো তখন প্যানিক বাইং একটা সিনড্রোম শুরু হলো জনগণের মধ্যে। আমি কিন্তু জনগণকে বা আমি কাউকে কমপ্লেন দিচ্ছি না, আমি পরিস্থিতির বিবরণ দিচ্ছি। একটা প্যানিক বাইং সিনড্রোম শুরু হলো, একই সাথে একটা প্যানিকি সিচুয়েশন তৈরি হলো দেশে। আমরা যখন বলতে লাগলাম যে যুদ্ধ বেঁধে গেছে, তেল পাওয়া যাবে না, অতএব আগে ভাগে তেল সবাই মজুত করা শুরু করি। এইটা এই প্যানিক বাইং সিনড্রোম থেকে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। ক্ষতি যেটা হয়েছে, এই আমাদের যে আমদানিকৃত তেল আমরা যখন পাম্পে পাঠিয়েছি ডিপোর থেকে, পাম্পের বিভিন্ন মালিকরা এই তেলটা আপনার মজুত করেছে। মজুত করার ফলে একটা তেলের ক্রাইসিস তৈরি হয়েছে এবং তারা ভেবেছিল যে দাম বাড়ালে আমরা এই তেলটা বাজারে ছাড়বো। তখন আমাদের যে পুলিশিং ব্যবস্থা, এই যে মনিটর, বিশেষ করে ম্যানেজমেন্টের যে ব্যবস্থা, পাম্পগুলোর যত তেল আপনার ডিপোর থেকে নিয়েছে তাদের যে সেলিং রিপোর্টটা যদি আমরা নিতাম বা দেখতাম, কিছু কিছু নেওয়া হয়েছে, তাইলে বুঝতাম যে কতটা তেল তারা মজুত করেছে। ইতিমধ্যে আমরা উদ্ধার করেছি 8 লক্ষ লিটারের চেয়ে বেশি তেল আপনার মজুত করেছিল, এটা উদ্ধার করেছি। তাই দেখেন অনুদ্ধারকৃত কত তেল মজুত রয়েছে। এইটা আপনি সরকারের একটা ম্যানেজমেন্টের দুর্বলতা বলতে পারেন, যে পাম্পের মালিকরা মজুতটা করলো। ফলে আপনি দেখবেন যেদিনকে দাম বাড়ানো হলো, ওই যে আপনার রাত 10টায় আমি একটা টিভি টক শোতে কথা বলছিলাম যে আমরা এখনো দাম বাড়াইনি। ঠিক তার কিছুক্ষণ পরে দেখি স্ক্রলে লেখা উঠলো যে দাম বাড়ানো হয়েছে। তখন লাইভে গেল, আপনার লাইভে গেল টেলিভিশনটা, একজন মোটরসাইকেল বাইকার, সে বলছে যে পাম্পের যারা তেল দেয় তারা তেল ধীর গতিতে দিচ্ছে এই সন্ধ্যার থেকে, কারণ তাদের কাছে নিউজ আছে তেলের দাম বাড়বে। সুতরাং যতটা তেল আটকিয়ে রাখা যায় পরে সেই বেশি দামে বিক্রি করতে পারেন। এখন এই যে আনএথিক্যাল যে চর্চাটা তেলের মালিক, পাম্পের মালিকরা করলো, এটা ও সরকারের ম্যানেজমেন্ট করা দরকার ছিল। সংকটটা কিন্তু ওইখানে, তেল নেই এই সংকটটা, তেলটা আমার মনে হয় যে হেলাল ভাই খুব প্রাঞ্জল এটির বর্ণনা দিয়েছেন। এই ম্যানেজমেন্টের সমস্যাটা বা ম্যানেজমেন্টটা যে আমি দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় তেলের পাম্পের মধ্যে পর্যটন, এই ম্যানেজমেন্টটা যে সরকার করতে পারলো না, বা সরকারেরই তো ম্যানেজ করার কথা যেহেতু সরকার ক্ষমতা আছে না। আপনার খালিদ ভাই একটু বলি তালি, দেখেন এই ম্যানেজমেন্টটা হলো কি, যে আপনার প্রত্যেকটা পাম্পে আপনি যদি পুলিশিং করতে চান, ডু ইউ হ্যাভ দ্যাট পুলিশ ফোর্স ইন ইউর গভর্নমেন্ট? না, প্রত্যেকটা পাম্পে পুলিশিং আসলে করতে হয় না। সারা পৃথিবীতে পুলিশিং প্রত্যেকটা নাগরিকের সঙ্গে করতে হয় না, কিন্তু একটা দৃষ্টান্ত থাকতে হয়, এক ধরনের মানে মানে সবার জন্য আইন সমান এরকম ব্যবস্থা থাকতে হয়। কিন্তু যদি এরকম হয় যে মঞ্জু ভাইয়ের পেট্রোল পাম্পের মধ্যে হচ্ছে পুলিশিং চলবে, হেলাল ভাইয়ের পেট্রোল পাম্পে পুলিশিং চলবে না, তাহলে সারা সব জায়গায় তখন খারাপ। আপনি দেখেন, আপনি টেলিভিশনে দেখেছেন যে 8 লক্ষ মেট্রিক টন তেল যখন ধরা হয় একটা পাম্পের, যখন আমাদের ওই যে যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ওয়ার্কফোর্স নেই, পুলিশের উপর তার নির্ভর করতে হয়, পুলিশ যখন তাকে বললো যে আপনার এখানে যে এত ড্রাম তেল পাওয়া গেল বা এত গ্যালন তেল পাওয়া গেল, তিনি তখন ফোন করলেন কাকে? একটা রাজনৈতিক নেতৃবৃন্দকে ফোন করলেন যে আমার এখানে এই হয়েছে। আপনারা যদি এই টেলিভিশনের এই এটা দেখেন, আমি এটা দেখছি, কিন্তু আমার কাছে কি বলেছে জানেন? আমার কাছে বলেছে, আচ্ছা মঞ্জু ভাই একটু বলুক। মঞ্জু ভাই শেষ করে আসবো নাকি? জি 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 ইংরেজিতে একটা কথা আছে, দ্য গিল্টি ডগ বার্কস দ্য লাউডেস্ট, এটা তো আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে সরকার সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, তেলের সংকট হবে, সরকার অযথা সংকট নাই বলার কারণে আমি যেটা মনে করি যে প্যানিকটা তারাই তৈরি করেছে। ওকে, বলি না আমার কাছে মঞ্জু ভাই এইটা আমি আপনার সাথে কিছুটা একমত। সরকার সংকট নাই বলার সঙ্গে সঙ্গে মানুষ যখন দেখতে পাচ্ছে যে সংকট আছে, তখন আরো মনে হচ্ছে যে সরকার মিথ্যা কথা বলতেছে। কিন্তু বাংলাদেশের একটা, আপনি এইটা নিয়েও একটু কথা বলে, তো বাংলাদেশের একটা, এটা কিন্তু একটা আমি বলবো যে একটা বিল্ট ইন সমস্যা। সরকার যদি সমস্যার স্বীকার করে তাহলে প্যানিকটা আসলে কয়েকশো গুণ বাড়ে। যেমন সরকার যদি বলে লবণ নাই, তাইলে কি হয়েছে বাংলাদেশে সেটা ধরেন আমরা পাঠ করছি। এখন খালিদ ভাই, ঘটনা হচ্ছে যে সরকার এই সংকট নাই বলার পরে যে প্যানিক বাইং শুরু হয়েছে, উনি যেটা ভাই বললেন আর কি, হেলাল ভাই বললেন, কথা হচ্ছে যে আপনি এমন একটা জিনিস সারা বিশ্বব্যাপী আপনি কোনো গোপন করতে পারছেন না, ঠিক আছে? আপনাকে তো সেই জিনিসটা ইজিয়ার ওয়েতে মানুষের কাছে ট্রান্সফর্ম করতে হবে। আপনি যদি বলতেন, কিন্তু আপনি যদি বলতেন, ঠিক আছে বলছি, আমি একটু আসি, কিন্তু
আপনার কাছে আসবো একটা নতুন প্রসঙ্গ নিয়ে, কিন্তু আমি একটু বলতে চাই হেলাল ভাই, আপনারা যে এটা আসলে বলতে পারেন নাই তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষ আপনাদের ট্রাস্ট করে না। এটা হচ্ছে আমার একটা হাইপোথিসিস। মানুষ আপনি বিএনপি বলে না, কিন্তু আপনি সরকারে আছেন বলে মানুষ আপনাকে ট্রাস্ট করে না, কারণ সরকারে আসার পরে বিএনপির। জি, আপনি যদি একটু সংক্ষেপে একটু বলেন, আমরা পরের প্রসঙ্গে যাই। দেখেন, মানুষের কিন্তু একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা সাধারণ জনগণের একটা এন্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট থাকে। এইটার থেকে আপনি বলতে পারেন আমরা সংকট নেই, যেটা বলেছি যে তেলের সংকট নেই, যেহেতু দেখেন ইরান যুদ্ধের পরে আমাদের কাছে যে জ্বালানি তেল ছিল, অর্থাৎ আমাদের দেশে প্রত্যেক দিন যে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল ছিল, হঠাৎ প্যানিক বাইং যখন শুরু হয়ে গেল তখন এই সংকটটা শুরু হলো। সুতরাং আমরা বলেছি সংকট নাই বলতেছেন, সংকটটা কিসের? আছে কি হেলাল ভাই আমরা অন্য প্রসঙ্গে যাব। আমি আমার যদি আপনি রেশনিং শুরু করছেন, অফিসের টাইম কমায় ফেলছেন, মার্কেটের টাইম কমায় ফেলছেন। আমার যদি একটু টাইম দেন, একটা প্রশ্ন আমি সরলভাবে হেলাল ভাইকে করতে চাই। হেলাল ভাই, সরকার যেসব উদ্যোগ নিয়েছে, আপনি একটু সরকারের চেয়ারটা বাদ দিয়ে একটু দাঁড়া হয়ে দেখেন তো যে আপনি আসলে এইটাতে প্যানিক বাইং করতেন কিনা বা প্যানিকড হইতেন কিনা, বাইং করেন আর না করেন। আমি আপনার এই বক্তব্যটা শুরু করতে চাই ওই বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতায়। আমরা বাংলাদেশিরা হুজ্জতে বাঙালি হেকমতে চীন। মঞ্জু ভাইয়ের সাথে অনেকবার বলেছি আমরা একটু হুজক প্রিয়, আর চীনারা হেকমত অর্থাৎ জ্ঞান দিয়ে কাজ করে। এটা উদাহরণ একটা প্রবন্ধ আমি পড়েছিলাম যে হুজ্জতে বাঙালি হিকমতে চীন। এখন যে হুজ্জতটা শুরু হলো, যুদ্ধ হচ্ছে, তেল পাওয়া যাবে না, পুরো আপনার তেলের পাম্পগুলো ক্রাউড হয়ে গেল। এটাকে আমি দোষারোপ করছি না, আমরা সংকটের যে জায়গাটা বলছি যে তেল আছে কি নেই, তেল আছে, কিন্তু ডিস্ট্রিবিউশন করতে যে যাদের কাছে তেলটা আছে, যে পাম্পের মালিকরা, ওই সংকটটা আছে, এটা আমি স্বীকার করি, ওই সংকটটা আমার কাছে মনে হয়। কিন্তু দেখেন, আজকেও প্রায় 60,000 মেট্রিক টন তেল আমরা বন্দরে খালাস করেছি, এবং 1 লক্ষ মেট্রিক টন তেল আপনার সৌদি আরবের ইয়ানবু থেকে শুরু হয়েছে। এটা হরমুজ প্রণালীকে বাইপাস করে আগামী 4 তারিখে বাংলাদেশে আসবে। অর্থাৎ গভর্নমেন্ট ইজ টেকিং লট অফ ইনিশিয়েটিভস টু কাট ডাউন দ্য সিচুয়েশন অ্যান্ড টু কুল ডাউন দ্য সিচুয়েশন। আমরা কিন্তু প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছি। আমাদের হরমুজ প্রণালীতে 6টা জাহাজ আমরা ছাড়তে পেরেছি, এটা তো একটা কূটনৈতিক সার্থকতা। এবং এখন যে 1 লাখ মেট্রিক টন তেল। আচ্ছা হেলাল ভাই, আমি আমার আসলে অনেকগুলি প্রসঙ্গে যাইতে হবে, আপনি আমার একটু ছোট্ট করে, ছোট্ট না, এক লাইনে একটু বলেন তো, ইরান কি বাংলাদেশের জাহাজ আটকে রাখছে, মানে আসতে দিতেছে না আর? না, এখন তো আপনি দেখছেন যে মাঝে জয়যাত্রা যে সারের জাহাজটা বন্ধ করে দিল, তার আগের একটা আপনার ছিল তেলের জাহাজ, সেটা বন্ধ, আগে 6টা জাহাজ ছাড়ছে, এটা ঠিক। এখন কি ইরান বাংলাদেশকে জাহাজ পাস করতে দিচ্ছে? বাংলাদেশ কেন, কোন দেশকেই তো এখন দিচ্ছে না। এখন তো কোন দেশ থেকে হরমুজ মানে আগে যখন 6টা আমরা জাহাজ নিয়েছি, সেই তেল আমরা আছে, সেই তেলটা, সেইটা কি বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা, নাকি বাংলাদেশের উপর ইরান রুষ্ট? না, বাংলাদেশ এবং মালয়েশিয়া, বাংলাদেশ আর মালয়েশিয়া এই সুযোগটা পেয়েছিল, এখন আর পাচ্ছে না, বুঝছেন? যেহেতু ইরানের উপরে নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই জন্য আমি দেখলাম, এটা আমার বিশ্লেষণ, যে ইরানের উপর যেহেতু নৌ অবরোধ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেজন্য হয়তো ওই হরমুজ প্রণালী, বিশ্ব বাণিজ্য পথ, ওই পথ থেকে বন্ধ করে দিয়েছে তারা। আচ্ছা, ঠিক আছে, মানে হয় আমি একটু যাই হচ্ছে মঞ্জু ভাই আপনার কাছে। হেলাল ভাই যেটা বলছেন, আমি মনে করি এই ক্রাইসিসে বিএনপি হুজ্জতে বিএনপির পরিচয় দিয়েছে। কারণ আমাদের সরকারের একটা হুজুগ হচ্ছে সবসময় অস্বীকার করা, সবসময় মানে সংকট নাই বলে মানুষকে একদম বিভ্রান্ত করার চেষ্টা করা। আর এখানে জনগণ কিছুটা হেকমতের পরিচয় দিয়েছে, সরকারকে সে বিশ্বাস করে নাই। এবং সে যে যেটা করেছে, যে তেলের দাম বাড়তে পারে, যেটা ওনারা বলেছেন যে মানুষ এই যে প্যানিক বাইং করে জমায় রাখছে, এই যে এখন সবাই লাভবান হবে। এখন আপনি যে দেখছেন যে যারা এতদিন এই যে অন্যায়ভাবে তেল মজুত করেছে, বিএনপির এই ডিসিশনটা, যে সে যদি প্রথম থেকে তেলের দামটা সমন্বয় করত, তাহলে এই প্রবলেমটা হতো না। এখন যেটা হয়েছে, যারা মানে মজুত করেছে তারা কিন্তু রাতারাতি ধনী হয়ে গেছে।
না এবং মঞ্জু ভাই আমার কাছে তাদের এই আমার মজুদ কাছে করার পক্ষে তো আপনি থাকতে পারেন না, মজুদ না, আমি তো পক্ষে থাকছি না না, আমি মজুদ না বলছি মজুদ যে- না হেলাল ভাই, মঞ্জু ভাই যেটা বলতেছে সেটা খুব স্পষ্ট যে ভাই আমার এখন সংকট হয়েছে, এখানে যুদ্ধ হইতেছে, এখন আমার তেলের দামের মধ্যে এরকম একটা স্ক্যারসিটি হবে, আমি তেলের দাম 120 টাকা থেকে 140 টাকা প্রথম দিনে আমি বাড়াই দিলাম, আমার এত প্রথম জনপ্রিয় দিনে তো থাকা আপনি দরকার যে নেই। তেলটা আছে, জি। না আপনি যে তেলটা আছে, তেলের দাম বিশ্ববাজারে যখন বাড়লো, হ্যাঁ। তার আগে আমাদের এলসি করা তেল আছে, সুতরাং আমি কেন জনগণকে এই ভোগান্তিটা দিব? সব আপনি সময় বলেন, এটা আমি তো জনগণের এখন তো এটা জনগণের বিশ্ববাজারে ভোগান্তি তেলের নাই, দাম তাহলে আর এই কমছে। মজুদের ভোগান্তিটা হইতো না আর কি। এটা হলো এখন তো মঞ্জু ভাইয়ের কথা। বিশ্ববাজারে তেলের দাম কমছে, আপনি সেইটা এখন বাড়ালেন সেইটা কেন? মনে করেন আপনার একটা ভিউজ, সরকারের ভিউজ ছিল যে আমরা যে দামে তেলটা কিনছি ও- বাড়ানোর প্রয়োজন হচ্ছে না, ওকে, যখন প্রয়োজন আমার হবে কাছে মনে হয় তখন যে আমরা বাড়াবো। আমার কাছে মনে হয় যে এটা একটা ফিলোসফিক্যাল তর্ক, জি, জি। এইটা খালেদ ভাই, বাংলাদেশের মানুষের খালেদ ভাই, হেলাল জি। ভাই স্বীকার করেছেন এখানে মিসম্যানেজমেন্ট হয়েছে জি, গভর্নমেন্টের, বলছে, এজন্য বলছে। আমাদের ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে দেখেন তেলের দাম না যখন মঞ্জু সারা ভাই, দেশে মঞ্জু ভাই, crisis, হেলাল সারা ভাই বিশ্বে কিন্তু crisis শুরু মঞ্জু হয়েছে। ভাই আমি বলি হেলাল ভাই কিন্তু এত সরল না, গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট বলে নাই, বলছে পামপলাদের মিসম্যানেজমেন্ট। Yes, মানে মঞ্জু ভাই শুনতে মানে ভুল হয়, উনি মঞ্জু ভাই। গভর্নমেন্টের থাইকা এই গভর্নমেন্টকে জন্য- বলবে ওইটা তো না, উনি এখন গভর্নমেন্টের এমপি, অত ভালো কথা বলবে না তো উনি। না, না, আমি বলছি ওই যে বললাম, পাম্পলারা যে সূর্যতে BNP এরকমই এক্সপ্লয়েট হবে। করেছে জনগণকে, আমি যে জিনিসটা স্পষ্ট বলতে, পাম্পলারা তেলের যারা ব্যবসা করে তারা কিন্তু গভর্নমেন্টকে এক্সপ্লয়েট করলো, এটা কিন্তু ঠিক। আচ্ছা, মানে badly- গভর্নমেন্টকে এক্সপ্লয়েট করা গেলে সবাই করবে আর কি, আমার কাছে সেরকমই মনে হয়। গভর্নমেন্ট ইজ না, না, স্টেট ইজ এইটা দেয়ার দেখেন। উইথ অল না, না, মেশিনারি নট টু আমাদের বি এই 2 এক্সপ্লয়েটেড মাসের ভাই। সরকার, না, আপনার এই আমাদের যে 2 মাসের সরকার, অবশ্যই আমরা এই এই যে চ্যালেঞ্জটা হঠাৎ করে তৈরি হলো, মানে হ্যাপেন্স টু একটা চ্যালেঞ্জ আসলো, Okay. এই চ্যালেঞ্জটা আমাদের দ্বারা সৃষ্ট না, এটা আচ্ছা, বাইরের চ্যালেঞ্জকে আমরা খালেদ ভাই, মোকাবেলা করতে যাই। আমার Okay. কথাগুলো বলে ফেলি, আর আপনার যদি প্রশ্ন থাকে করতে পারেন। প্রথম আমি এটা বলি জি, যে যে আমাদের বিপিসি, যেটা পেট্রোলিয়াম কর্পোরেশন, আপনি জানেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন একটা লাভজনক প্রতিষ্ঠান আকারে গত 11 বছরে প্রায় 52,000 কোটি টাকা লাভ করেছে, এবং শুধু গত অর্থ বছরেই তারা লাভ করেছে 4,300 মঞ্জু কোটি ভাই, টাকা। তেলের প্রসঙ্গটা থেকে আমরা অন্য একটা প্রসঙ্গে যাই। আমি আপনাকে একটু জানাই, আমি দীর্ঘদিন এনার্জি রিপোর্টিং করছি, আমি আপনাকে বলি এই সব লাভ কিন্তু কাগজে কলমে। এর মধ্যে দেখেন বিপিসি Yes. সরকার থেকে কয় টাকা পায়, ওই পেট্রো বাংলারে ওই বিল পরিশোধ করতে পারে না পর্যন্ত। আমি বললাম, আমি শিওর, আমি অনেক দিন এটা পরীক্ষা করি না, কিন্তু আমি জানি সরকারের যেগুলি লাভ দেখায় প্রতিষ্ঠানগুলি, এগুলো হচ্ছে কাগজে, পেপার টাইগার। আচ্ছা, আমি জায়গা। আমি 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 যদি যুক্তির খাতিরে ধরেও নিই, আমি আপনাকে বলি এই যে দেখেন, সারা পৃথিবীতে যখন তেলের দাম বাড়লো, তখন আমাদের বর্তমান মহাশয় সরকার তেলের দাম বাড়ায় নাই, এবং এটা ক্রেডিট নিয়েছে যে দেখেন সারা পৃথিবীতে বাড়ছে, আমরা বাড়াই নাই। সারা পৃথিবীতে যখন তেলের দাম কমা শুরু করলো, তখন ওনারা বাড়ালেন। আমার কথা সেটা না, আমার কথা হলো এই যে আপনার মিসম্যানেজমেন্ট এবং আপনার এই যে কুটো রাজনীতি করার যে চেষ্টাটা হয়েছে, এটা কিন্তু বুমেরাং হয়েছে। আমাদের সারা দেশের মানুষ কষ্ট পাইলো, আপনি ঠিকই বাড়াইলেন, Okay. কিন্তু ডিসিশনটা আপনি সাহস করে, এত বড় একটা জনপ্রিয় সরকার, এত মানুষের মানে সমর্থনে আসা সরকার, জনগণকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে কিন্তু সুন্দর করে বিষয়টা ম্যানেজ করে ফেস করতে পারে। ওকে মঞ্জু ভাই, সেটা না করতে হজবরল হয়েছে। মঞ্জু ভাই, আমরা একটু আমরা একটু মুভ ফরওয়ার্ড করি, যে এইটা কিন্তু জি। এই সরকার আসার পরেই প্রধান যে সমস্যাটার মধ্যে পড়ছে, সেটার মধ্যে আমি বলবো যে স্বাস্থ্য সংকট, হামের মৃত্যু থেকে শুরু করে অনেকগুলি জরুরি স্বাস্থ্যসেবা, তারপরে জ্বালানি সংকট, অনেকগুলি সংকটে কিন্তু সরকার পড়ছে। কিন্তু আমি যদি খুব সাদা চোখে আমাদের যে বিরোধী দলীয় জোটকে দেখি, সেই বিরোধী দলীয় জোটের ক্ষেত্রে এই সব সংকটে তাদের কথা বলার থেকে তাদের মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এই সরকার করতেছে না, তাদের মূল কথা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডিপ স্টেট এগুলিতে কাজ করতেছে। আপনি এগুলিকে কিভাবে দেখেন ভাই? মানে সামনের যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তো সেই ইঞ্জিনিয়ারিং এর আপনারা অনেক বেশি পার্ট, এই ইঞ্জিনিয়ারিং এর আর্কিটেক্ট হচ্ছেন মঞ্জু ভাই। যদি এইটার মধ্যে থেকে ডিপ স্টেট কাজ করে থাকে, তাহলে ডিপ স্টেটের সবচেয়ে বড় প্রভাব, মানে কি বলবো, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি লোক হচ্ছে এনসিপি। যদি এইটার মধ্যে থেকে মানে অন্য আরো কিছু হয়ে থাকে, জামায়াতে ইসলামী এটার সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল, এইগুলি সামনে আনার মানে ইয়াটা কি, মানে মাজেজা বা ফজিলতটা কি, এটা যদি আমাদের একটু বলতেন। আমি আপনাকে একটা একটা করে বলি, অনেকগুলো কথা আপনি বলেছেন। প্রথম কথা হচ্ছে যে হামের প্রসঙ্গে, হামের টিকা প্রসঙ্গে যে আলোচনাটা এসেছে, এটা আমরা যতটুকু প্রথমে জেনেছিলাম যে বিগত প্রায় বেশ 10 বছর ধরে হামের টিকা আনা হয় নাই, কিন্তু পরে তথ্য নিয়ে জানা গেল যে না, হামের 2022 সালে হামের একটা অলরেডি ভ্যাকসিনেশন হয়েছে,
এখন প্রসঙ্গ অন্যটা, প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই সরকার, আমরা অবশ্যই, আমার প্রথম কথা হচ্ছে যদি প্রিভিয়াস গভর্নমেন্টের হেলথ সেক্টরে যদি মানে ওনাদের কোনো ধরনের গাফিলতি থাকে, যেটা আমরা দেখলাম যে সরকারের প্রধান থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগ পর্যন্ত সবাই দায়ী করছেন এর আগের সরকারকে, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা একটু রহস্যজনক ভাবে দেখছি যে এই সরকার এর ইমিডিয়েট আগের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে সমালোচনা করছেন কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং আমরা দেখছি প্রিভিয়াস সরকারের বিভিন্ন জায়গায় দায়িত্বরত যারা ছিলেন তারা কোনো না কোনো ফর্মে এই সরকারের সাথে কাজ করছেন, এবং সেটা পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আমাদের আইনমন্ত্রী থেকে শুরু করে আপনি যদি দেখেন ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের ইলেকশন কমিশন, ইলেকশন সেক্রেটারি, আমাদের সেনা প্রধান, আমাদের রাষ্ট্রপতি, এই কথাগুলো আপনি যদি দেখেন, এটা খালেদ ভাই আমি কয়েকদিন আগে আপনার একটা শোতেও এটা আপনি বলেছিলেন যে আমরা দেখি টোটাল প্রিভিয়াস গভর্নমেন্টের সচিব পর্যায়ের এবং বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় যত লোক আছে এই সরকার বেশিরভাগ লোকদেরকেই তাদের মতো করে ব্যবহার করছে, শুধু তাদের যারা তারা তাদেরকে মনে করেছে। আপনি দেখেন তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডে, ক্রিকেট বোর্ডে চেঞ্জ এনেছেন কিন্তু ফুটবল ফেডারেশনে চেঞ্জ আনেন না, কারণ ফুটবল ফেডারেশনে ওনাদের লোক, ওনাদেরই লোক, এই জন্য চেঞ্জ করেন না, কিন্তু ক্রিকেট বোর্ডে চেঞ্জ করেছেন যেহেতু ওখানে ওনাদের লোক বসাতে হবে। এইভাবে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে কথায় কথায় সবাই বলছে যে প্রিভিয়াস সরকারের সময়ে জামাত, এনসিপি, এবি পার্টি তারা খুব সুবিধা পেয়েছে। আপনি দেখেন প্রিভিয়াস সরকারের সময় আমরা তীব্র সমালোচনা করেছিলাম যে এই সরকার তিনটা দলকে আপার হ্যান্ড দিচ্ছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে এনসিপি, এবং আপনি অনেক জায়গায় এটা খুঁজলে পাবেন। আপনি দেখবেন জাতিসংঘের অধিবেশনে এই তিনটা দলকে নেওয়া হয়েছে, আপনি দেখবেন ঐকমত্য কমিশনে আমরা যখন কথা বলছিলাম প্রচুর আপনি নোট পাবেন, আমরা বলেছিলাম যেখানে একটা সিকিউরিটি কাউন্সিল, একটা জেনারেল কাউন্সিল, সাধারণ পরিষদ, সিকিউরিটি কাউন্সিলকে বিএনপি, জামাত, এনসিপি, ফাইনালি সব কথা ওরাই বলবে। এখন আমরা কিন্তু এগুলো মেনে নিয়েছি যে তারা ঠিক আছে, একটা বিএনপি হচ্ছে বড় দল, জামাত হচ্ছে দ্বিতীয় বড় দল, আর এনসিপি হচ্ছে, যদিও এনসিপি জুলাই অভ্যুত্থান করে নাই, জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে জুলাই নেতৃত্বের দ্বারা এনসিপি গঠিত হয়েছে, তারপরেও আপনি দেখবেন যেমন জুলাই স্মৃতি জাদুঘর যখন উদ্বোধন হয় ডক্টর ইউনূস তিনটা দলের নেতাকে সাথে নিয়ে গেছেন। আপনি দেখেন তারেক রহমান যখন দেশে এসেছেন উনাকে একদম আমি একটু মাঝখানে কথা বলি যে আমি গত সরকারের সময় বাধ্য হয়ে, ওই সরকারের কোনো ভোট চাওয়ারও ছিল না, পাওয়ার ছিল না, বাধ্য হয়ে অল্প কিছুদিন পরে ওই সরকারের নানা রকম সমালোচনা আমাদেরও করতে হচ্ছিল, প্রশ্ন করতে হচ্ছিল, কারণ ওই সরকার প্রশ্ন করা যায় এরকম অসংখ্য কাজ ওই সরকার করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনিও এটা বললেন যে গত সরকারের সমালোচনা করা হইতেছে অথচ তাদের শাস্তি নিশ্চিত করা হইতেছে না, কিন্তু সাথে সাথে আপনার মুখেই আমরা এটা শুনলাম যে ওই সরকার যেই তিন পক্ষকে সবচেয়ে বেশি গুরুত্ব বা আনডিউ প্রিভিলেজ দিছে পলিটিক্যাল পার্টির মধ্যে, বিএনপি, জামাত এবং এনসিপি, এবং আপনি জানেন যে শুধু প্রশাসনে বড় বড় মুখ আমরা যেগুলি আছে যেগুলি দেখি না সেগুলি এনসিপির লোকদের কথায় 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 সচিব বদলি হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদলি হয়েছে। ভাই আমি আপনাকে বলতেছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে আসা হয়েছে এনসিপির নেতাদের পছন্দ হয় নাই বইলা। সেই সরকারের দুইটা পার্টির সাথে আপনারা গিয়ে জোট করলেন, থাকলেন, থাকতেছেন, আগায় নিচ্ছেন, ওটা কেমন? অন্যদের কিন্তু আমি আপনাকে বলি, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো আমি আপনাকে জন্য বলছি যে এটা কোনো বিশেষ দলের পক্ষে ছিল না, এটা ওই রেশিও অনুসারে সব দলেরই সেখানে এক ধরনের প্রাধান্য কর্তৃত্ব ছিল। আপনি যেটা বললেন যে তাদের কথায় নিয়োগ হয়েছে, বদলি হয়েছে, আরে ভাই তারা নিয়োগই তো দিচ্ছে। আপনার ডক্টর ইউনূসের নিয়োগটার মূল ডক্টর ইউনূসের নিয়োগ পর্যন্ত ঠিক আছে ভাই, কিন্তু আমার কথা পছন্দ হয় নাই দেখে আমি জেলা প্রশাসক, টিএনও, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগুলিকে আমি সরাই দিচ্ছি, সেটা কোনো নিয়োগ দেওয়া হইলো না ভাই। না না, এটা তো আমি তো আপনাকে বলছি এই ধরনের এভিডেন্স বিএনপির কথাও হয়েছে, জামাতের কথা হয়েছে, এনসিপির কথা হয়েছে। আপনি কেন মনে করছেন না যে জামাতের একজন এমপি চিটং এ বলেছিল না যে আমাদের কথায় প্রশাসন চলতে হবে, এটা নিয়ে তো সমালোচনা হয়েছে। বিএনপির বহু নেতাদের বক্তব্যকে আপনি শুনেন নাই যে আমরা আমাদের কথায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি কাউকে আলাদা করে, এই যে আমি যেটা বলছি যে আপনি আলাদা করে একটা দলকে বলছেন, বিষয়টা এমন না, বিষয়টা তিন দলেরই যেখানে যেখানে সুবিধা ছিল, যেখানে যেখানে আপনি এখন দেখেন, আপনাকে আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ইউজিসির চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদের বিএনপির লোক ছিল তাদের কিন্তু সরানো হয় না, যারা বিএনপির লোক না, মানে বিএনপি মনে করে তাদের লোক না, তাদেরকে সরিয়ে তারা কিন্তু নতুন করে রিপ্লেস করেছে। এটা নিয়ে আমি কোনো অসুবিধা নাই, বিএনপি করুক, কিন্তু বিএনপি যেহেতু
তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে তারা দলীয়করণ করবে না, এই জায়গাটায় আমরা সমালোচনা করব বিরোধী দল হিসেবে। এখন বিএনপি যদি নিজেদের লোক বসিয়ে সেখানে গুড গভর্নেন্স দিতে পারে, তাহলে তো জনগণ তো স্বাভাবিকভাবে আমাদের বিএনপি তো ভালো, আপনি দেখেন বিএনপি একটু দলীয়করণ করতেছে না, আওয়ামী লীগ থেকে সংরক্ষিত আসনে নিয়োগ দেয়, অন্তর্বর্তীকালীন থেকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়, আওয়ামী লীগ থেকে প্রেসিডেন্ট নিয়োগ দেয়, তারপর হচ্ছে নিরপেক্ষ থেকে কি জানি করে, নিরপেক্ষ থেকে আইসে নিরপেক্ষ অ্যাটর্নি জেনারেলকে ধরে নিয়ে এসে আইনমন্ত্রী বানায়। বিএনপির মতো সর্বদলীয় লোক তো আমি দেখি না। এখন আপনাকে মন্ত্রী বানানো বাকি অথবা হাসনাত আব্দুল্লাহকে মন্ত্রী বানানো বাকি, তাহলে একদম সব পারফেক্ট, একদম সব দিক দিয়ে সবকিছু হয় না। আমি আপনাকে বলি, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলেছিল। আমি এটা বলছি না জাতীয় সরকার মানে আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। জাতীয় সরকার কথার অর্থই হচ্ছে যে তিনি দলীয়করণ করবেন না, বা তিনি এক ধরনের সকলের কনসেনসাস নিয়ে উনি রাষ্ট্র চালাবেন। এখন আপনি দেখেন প্রথম থেকে আপনি যে কথাটা বলেছেন যে বিরোধী দল সংসদে শুধুমাত্র জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলছে কেন? কারণ পার্লামেন্টটা প্রথম দিন থেকেই এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। প্রথম দিনেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিতর্ক এবং শপথ বর্জন নিয়ে যেটা শুরু হলো, এবং এরপরের মানে সংসদের প্রধান এজেন্ডা ছিল 133টা অধ্যাদেশ বাস্তবায়ন। ফলে স্বাভাবিকভাবে সংসদের এজেন্ডাই ছিল এটা প্রায়োরিটি। দেন যখন আপনার অন্যান্য বিষয়গুলো আসছে, আপনি দেখবেন হাম নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী উত্তরও দিয়েছেন, এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এখানে জবাবদিহিতার মধ্যে থেকে কিন্তু হামের ইস্যুটাকে প্রচুর ওনারা কাজ করেছেন। সেকেন্ড, তেলের ইস্যুতে কিন্তু প্রতিদিনই বিভিন্ন আলোচনা হয়েছে, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জ্বালানি মন্ত্রী বলেছেন পর্যাপ্ত তেল আছে, এবং জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে ইতিহাসের মানে সর্বোচ্চ পর্যায়ের ওনাদের। এটা তো সহজ। আমি আপনাকে বলি, আপনি বিপিসির ডেটাটা আপনি দেখতেছেন, বাংলাদেশের আসলে পৃথিবীতে যদি কোনো যুদ্ধ না চলে, বাংলাদেশে যদি সব জাহাজ যদি বাংলাদেশ থেকে সব একসাথে চলে আসে, তাও একটা নির্দিষ্ট পরিমাণের বেশি মজুত করার ক্ষমতাই বাংলাদেশের নাই। কারণ এবং ক্রুড আইনা রিফাইনারিতে নেওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণে তার আনতে হবে, এবং এইটাতে বহুবার বলা হয়েছে যে বিপিসির মজুত ক্ষমতা, রিফাইনারির ক্ষমতা এটা বাড়ানো হোক। এটা কোনো সরকার কখনো আমল দেয় নাই, এইটার মধ্যে এটা চলতেই আছে। সুতরাং ও যদি বইলা থাকে, বলছে শিওর, জ্বালানি প্রতিমন্ত্রী যদি বলে যে ইতিহাসে সবচেয়ে বেশি মজুদ আছে, সে কথা ঠিক, কারণ মজুদি তো 30 দিনের, 35 দিনের, 40 দিনের, মানে লিমিটেড টাইমের। এর বেশি তো কখনো থাকবে না। এই যে খালিদ ভাই আপনি ক্লারিফিকেশন দিচ্ছেন, সত্য, আমিও মনে করি, কিন্তু এই কথাগুলোর অর্থহীন কথা, এটা তো অর্থহীন কথা। তো আপনি ইন্টেনশনটা বোঝাতে চাচ্ছেন মানুষকে যে আমাদের কোনো সংকট নাই, সংকটটা কৃত্রিম তৈরি হচ্ছে। আচ্ছা দেখেন, শেখ হাসিনা থাকলে কিন্তু এতদিনে খুব সহজে বলে দিত যে মার্কিন যুদ্ধটা জামাত বিএনপি বা বিএনপি জামাত লাগাইছে। কিন্তু বিএনপির সমস্যাটা যেটা হচ্ছে যে, আমি বারবার বলি হেলাল ভাইদেরকে যে এটা একটা গ্লোবাল ক্রাইসিস। গ্লোবাল ক্রাইসিস আমাদের সারা দেশের মানুষকে বা সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে পারতাম, ঐক্যবদ্ধ করে এই সিচুয়েশনটাকে আমরা ফেস করতে পারতাম। সবাইকে যখন আপনি আপনার এই জায়গা আমরা একটু হেলাল ভাইয়ের শুনি। হেলাল ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্যাটা আরো ভালো সমাধান করা যেত? যে আইডিয়াটা বিএনপি আমাদের আগে দিছিল, যে বিএনপি সবাইরে নিয়ে একটা সরকার করতে চায়, যত দিন যেতেছে আমরা বিএনপিকে দেখতেছি তারা একলা হচ্ছে বা একলাই সবকিছু করতে চাইতেছে। দলীয়করণ বা এক বোর্ডে 6 জন নিজেদের ছেলে মেয়েদের নিয়োগ দেওয়া, এগুলির এক ধরনের লক্ষণ আর কি, 6 জন বা 4 জন। ছোট করে বলেন হেলাল ভাই, আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে। না, অনেকগুলো প্রসঙ্গ রয়েছে, মঞ্জু ভাই একাই বলে গেলেন। দেখেন, আচ্ছা আপনি একটু একা বলেন, আরাম করে বলেন। না, স্বাস্থ্য খাত নিয়ে বলেন, আমের টিকার ক্যাম্পেইন 23 সাল থেকে বন্ধ হয়ে গেছে। 23 সালের থেকে বন্ধ হয়ে গেছে। আমরা এবার 5 এপ্রিল থেকে গণটিকা দেওয়া শুরু করেছি। তাহলে আপনি কি আমাদের এই ক্রেডিটটা দিবেন না? কারণ কি, আপনারা তো দিলাম তো, দুইটা সরকার পরপর এই অপরাধটা করে গেছে। তারা টিকা ইভেন আমদানিও করেনি। আমরা নতুন করে এই গণটিকা কার্যক্রম শুরু করলাম। স্বাস্থ্য খাতে দেখেন, আমরা এবার বলেছি যে বাজেটে আপনারা কি কি করছেন সেটা আমরা প্রতিনিয়ত শুনি বা শুনতে বাধ্য হই। হেলাল ভাই, দয়া করে মঞ্জু ভাই যেটা বলতেছিল সেইটা একটু বলেন। জাতীয় সরকার বা সবাইকে নিয়ে চলার যে ঘোষণা আপনারা দিছিলেন, দলীয়করণের বাইরে থাকা, ওইটা আপনারা করতেছেন কিনা সেটা বলেন ভাই।
আপনাদের আমাদের পার্লামেন্টটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি আমাদের একটা ঐক্যমতের পার্লামেন্ট না? আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করলাম, নির্বাচন করে যে পার্লামেন্টটি গঠন করলাম, সেই পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে না? অবশ্যই আলোচনা হচ্ছে। হুম। তাইলে আপনি কি পার্লামেন্টের বাইরে রেখে আরেকটি জাতীয় কমিটি না, কিন্তু করতে আপনার চাচ্ছেন? সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার বিরোধী দল বা বিরোধী মত থেকে বিরোধী মতাদর্শের লোককে আপনারা অনেক না, বেশি আপনার সম্পৃক্ত তেলের করতেছেন না। ব্যাপারে, আপনারা সবই বিরোধী আপনারা সবই তেলের একলা করতে ব্যাপারে চাচ্ছেন। কি কোনো বিরোধী, না না, এটা ঠিক, বিরোধী দল থেকে তেলের ব্যাপারে যে কি কোনো পার্লামেন্টারি কমিটি বা জাতীয় কমিটির কথা বলা হয়েছে? বরঞ্চ আমরা তেলের যে বিষয়টা আমরা প্রত্যেক দিন 2 দিন বা 3 দিন পর পর আমাদের জ্বালানি মন্ত্রী 300 ধারায় একটা বিবৃতি দিচ্ছেন। আপনারা কেউ মানছেন, কেউ মানছেন না। ঐক্যমতের সরকারের কথা বলছেন, আমরা তো সেই ঐক্যমতের সরকার তৈরি করেছি না? এবং পার্লামেন্ট রয়েছে, সেখানে আপনি আরেকটি মিটিং করে আপনার আরেকটি কমিটি করবেন। আপনার বৈশ্বিক একটা সমস্যা, এইটা আবার আমি তাহলে বুঝলাম না, পার্লামেন্টের থেকে আপনি কি ইনভ্যালিড করে দিতে চাচ্ছেন, তাই না? আর একটা কথা বললেন যে ওই যে সংবিধান সংস্কারের কথা বললেন। দেখেন, আপনি জুলাই সনদের কোথাও যদি লেখা দেখাতে পারেন সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, আমরা তাহলে সেটা মানতে বাধ্য। কিন্তু আপনি দেখাতে পারবেন যে আমাদের যে জুলাই সনদ না বাস্তবায়নের না, জন্য আমি যে আপনাকে আদেশ, আমি আপনাকে অন্য জায়গায় দেখাইতে পারবো যে সংবিধান সংস্কার কমিশনের কথা আপনারাই বলেছেন সবার আগে 31 দফায়। না সেটা জুলাই 31 সনদে দফার বলা কথা দরকার নাই বলছেন আপনি। আপনাদের। যাই হোক, না, আমি এই সংস্কার নিয়ে সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে চাই না হেলাল ভাই। আপনি এইটার মধ্যে আপনি আচ্ছা, বলেন যে আপনি খুশি কিনা যে সবাই সাথে একসাথে আপনারা করতেছেন, মানে সব দলের সব মতের না লোকজন দেখেন, আপনারা পারফর্ম করছে। যেখানে পার্লামেন্টটা ভাইব্রেন্টলি কাজ করছে আচ্ছা, এবং পার্লামেন্টে আমরা সবকিছু আলোচনা করছি, তাহলে তো আপনার গণতন্ত্রের আলোচনা করতেছেন, সিদ্ধান্ত গ্রহণ ডেমোক্রেসি। প্রক্রিয়ায় কি আপনাদের মতের যারা না তারা আছে? দেখেন, সংসদের সমস্ত কমিটিগুলো এখনো করা হয়নি, কেবল কার্য উপদেষ্টা কমিটি আর একটা বিশেষ ওকে, কমিটি করা হয়েছে। যখন অন্য স্ট্যান্ডিং কমিটিগুলো করা হবে তখন আরো ভালো হবে, তাই না? কেবল আমাদের মানে আপনি নারী বলতেছেন যে পার্লামেন্ট একসাথে যদি কার্যকর হয় তাইলেই পার্লামেন্ট চলছে, পার্লামেন্ট চলছে, পার্লামেন্ট ভালো মতো কাজ পার্লামেন্টে করলেই সেইটাও একটা জাতীয় সরকারের মতো কাজ করে, তাই তো? পার্লামেন্টে সবকিছু হবে। আপনি কি তাহলে প্যারালাল আরেকটি সরকার গঠন না না, করবেন? আমি প্যারালাল আরেকটি সরকার পার্লামেন্টে চাই না। আপনার কাছে মনে হইতেছে কিনা যে আপনারা যেই ধরনের জাতীয় সরকারের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ধরনের জাতীয় সরকার এখন হচ্ছে, এটা আমরা হচ্ছে তো সরল বলেছি প্রশ্ন। যে 24-এ, আপনি দেখেন 24-এর গণ অভ্যুত্থানে যারা যারা আমরা করেছি, জামাত বাদে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। কিন্তু দেখেন, আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে যাই বললাম যে জুলাই সনদে আছে যে ডেপুটি স্পিকারটা বিরোধী দল নিতে হবে, ওনারা কিন্তু নিলেন না। ওকে, নিলেন আচ্ছা, না, তার মানে কি? তার মানে কি জুলাই তার মানে সনদকে আপনারা অবমাননা করতে করলো চাচ্ছেন বিরোধী দল এবং নিতে জাতীয় চাচ্ছেন। সরকার। ওকে, আপনি দেখেন, আমরা তো আমাদের দলে কি শুধু আচ্ছা, আমি বিএনপির আমি এমপি আমি মন্ত্রী পরবর্তী রয়েছে? প্রশ্ন হেলাল ভাই, হ্যাঁ, অন্যান্য দলের এমপিরা রয়েছে না? আপনি মন্ত্রী রয়েছে না? জুরায়ন সাকি মন্ত্রী হয়েছে না? ওকে, নূর মন্ত্রী হয়েছে না? আপনার সিভিল সোসাইটি থেকে তো মন্ত্রী হয়েছে, ডক্টর তিতুমির মন্ত্রী হয়েছে, রাইট আপনার জাহিদ মন্ত্রী হয়েছে না? রাইট রাইট, আমাদের তো, আমরা অন্য দল যে আপনার গণ অধিকার পরিষদ থেকে মন্ত্রী হচ্ছে। রাইট। আমাদের যে ঐক্য পরিষদ, মঞ্জু ভাই থাকলে মঞ্জু ভাই মন্ত্রী হতো, মঞ্জু ভাই তো থাকেনি আমাদের সাথে। যদি আপনাদের সঙ্গে যাইতো আর কি, তাহলে মন্ত্রী হইতো, এটা ঠিক। হয়তো বা হয়তো আচ্ছা আচ্ছা, হয়তো বা হয়তো। আপনাদের সাথে যাইতে হইতো তার আগে, মানে তার অবস্থানটা রাইখা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থায় থাকবেন কিনা সেটা ছিল হচ্ছে প্রশ্ন। আচ্ছা, হাওয়েভার আমি যে প্রশ্নটা আপনারা করতে চাই সেই প্রশ্নটাও হচ্ছে খালিদ ভাই, আমার একটু কথা আছে। না না মঞ্জু ভাই, আপনি বললেন হেলাল ভাই, ইলেকশনের আগে আমরা দেখছিলাম যে ফেসবুক পোস্টে নিজের কার্টুন জুড়ে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর কার্টুন শেয়ার করার জন্য একজনের গ্রেফতার করা হয়েছে। এবং শুধু এইটা না, সংসদে এই প্রসঙ্গটা উঠার পরে বিরোধী দলের এমপি হাসান আব্দুল্লাহ যখন প্রসঙ্গটা তুললেন, চিফ হুইপ সংসদে দাঁড়িয়ে, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, উনি সংসদে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতেছেন যে কেন তাকে গ্রেফতার করা ঠিক হয়েছে, কেন তিনি কত খারাপ লোক, তিনি কি কি বাজে কথা বলেন, তিনি কি কি করছেন, সেটা একটা ফিরিস্তি আমরা শুনলাম। আপনি তো সংসদে ছিলেন, আমি আপনার দিকে, আমি ছিলাম, আমি এটা একটু বলি। জি ওই সময় আপনি যেটা বলছেন এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট, কিন্তু আপনি কি এটা শোনেননি যে আমার যে কার্টুন, অর্থাৎ চিফ হুইপের যে কার্টুন, ওই যে উনি আপনি ফান করে বলছিল যে
হ্যাঁ। আপনার তিমি মাছ এবং ওই হাঙ্গর খাওয়াবো, তো হ্যাঁ। একটা কার্টুন আঁকা হয়েছে। হ্যাঁ। এই কার্টুন আঁকার জন্য যদি গ্রেফতার করা হয়, মাননীয় স্পিকার তাকে যেন ছেড়ে দেওয়া হয়, এটা বলছে। তারপরে তিনি, আপনি যেটা বললেন, তার অন্য অন্য দোষের কথা বলছে। এখন দ্যাট ডাজ নট মিন যে তার বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য গ্রেফতার। তিনি তো বলছেনই যে আমার আচ্ছা হেলাল বিরুদ্ধে ভাই, কার্টুন আঁকা হেলাল ভাই, এবং মামলা। আমি শুধু চিফ হুইপকে কনসেন্ট্রেট করি। উনি যেসব কারণ বলছেন সংসদে, সেই সব কারণগুলি কি একজন মানুষকে গ্রেফতার করার জন্য যথেষ্ট কারণ? উমুককে না, না, কটূক্তি করছেন, না, তুমুককে এইটা করছেন, এবং এইটা- রাতের বেলা না, তাকে আমি ডিবি গিয়ে তুলে নিয়ে আসতে হবে, না, এগুলি এটার এগুলি সাথে আমি কারণ? আপনার সাথে, না, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি যখন বলছেন যে কার্টুন আঁকার জন্য গ্রেফতার হয়েছে, তখন আমি দ্বিমত কারণ করছি। আমি দেখছি যে ওইসব অন্যান্য মন্তব্যগুলি আগে করা, কার্টুনটা আমি খালি শেয়ার করছি, আমি কালকে গ্রেফতার হয়ে গেলাম, আমি কি বলবো তাহলে? এই আমি তো বললাম যে কার্টুন আঁকার জন্য সে গ্রেফতার হয়নি, কার্টুন আঁকার জন্য। আর গ্রেফতার যে সমস্ত কারণে হয়েছে, সেই সমস্ত কারণের জন্য গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ একটা আইন থাকা উচিত। ওকে। যে আপনি একটা আইসিটি আমাদের দেশে আইসিটি আইন এখন নেই, যেহেতু আমরা আইসিটি আইনের বিরুদ্ধে বহু কিছু বলেছি। আপনি দেখেন, একটা মানুষ ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনার স্বাধীনতা কতটুকু, তার একটা সীমা নির্ধারণ করা উচিত। একদম আপনি যখন অ্যাবসলিউটলি হেলাল আপনি ভাই, দেখেন, অ্যাবসলিউটলি এই যে শেখ হাসিনার আসিফ এমপির প্রধান, মতো কথা বলতেছেন, অ্যাবসলিউটলি। না, না, এই দেখেন, কথা যে আপনি কতবার দেখেন, শুনছি, না, না, স্বাধীনতার সীমানা, না, 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 কিন্তু এই যে কতবার যে শুনছি যে ওই না, না, আপনাকে একটু বলি, গঠনমূলক আপনাকে একটু সমালোচনা, বলি। মানে না, না, গঠনমূলক সমালোচনা আমি বলছি না। আপনি যখন এই বর্গীয় শব্দ দিয়ে কোনো লোককে বলেন, আমিও যদি কোনো বিরোধী দলকে বলি, বিরোধী দল যদি আমাকে বলে, এর জন্য আমাদের মামলা হতে সমাজটা পারবে না কি ভাই, message এর জন্য করে? ডিবি না, এসে তুলে মামলা নিতে পারবে না, ডিবি এসে তুলে নিতে পারবে না ভাই। আমি তো বলছি ভাই, মামলা হতে পারবে না। কিন্তু আপনি কি একবার বলবেন না যে আমাদের এই সমাজটাকে আমরা এইভাবে অশ্লীল শব্দ বলতে পারি না? রাশেদ প্রধান, আপনার ওই যে শফিউল আলম প্রধানের ছেলে, ও একটা রাজনীতিবিদ, নিউ রাজনীতিবিদ, ও যে সমস্ত শব্দ ব্যবহার করলো, আমি তাকে গ্রেপ্তার হবে না, সে গ্রেপ্তার করা উচিত না। কিন্তু একটা শিক্ষিত ছেলে হয়ে, রাজনীতির একটা উদীয়মান তারকা হিসেবে, সে কি এই কথাটা বলতে পারে? এই যে মানুষকে ক ব ছ দিয়ে কথা বলা। তারপরে আপনি দেখেন, আরো আপনি বিভিন্ন নেতৃবৃন্দর আমি দেখলাম যেভাবে কথা বলে, মানুষকে হিউমিলেট করে। আমি এখন যদি এই সমস্ত কথা বলি, আমাদের হাসনাত বা আমাদের নাহিদ, ওরা তো বলে না। আপনার মঞ্জু ভাই তো বলে না। যারা বলে তাকে বলা উচিত, আপনি বলেন। আমি মামলা করতে বলছি না, মামলা করা উচিত হেলাল ভাই, না। আপনার প্রশ্নটা একটু মঞ্জু ভাইকে রাখি, যে মঞ্জু ভাই, আসলে হচ্ছে আপনার সাথে আমার এটা নিয়ে আসলে অনেকবার কথা হয়েছে যে এই ধরনের গালাগালি, এটা একটা মনস্তাত্ত্বিকভাবে এটা সাংঘাতিক, আগের মতো এটাকে উড়াই দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আপনাকে সামনে এসে কেউ একটা গালি দিতেছে, সেইটা একরকম দলবদ্ধভাবে কেউ আপনাকে আক্রমণ করতেছে বা অনেক ধরনের বাজে কথা বলতেছে, এটা সোশ্যাল মিডিয়ামে, যেখানে আপনি জানেন যে আপনার কন্যা বা আপনার স্ত্রী বা আপনার মা, আপনার নানি দাদি, তারাও আসলে এখন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়ামের মধ্যে আসে, এগুলি আসলে খুবই হিউমিলেটিং। আমরা কিন্তু মানে এই যাদেরকে আমরা রাজনৈতিক দল হিসাবে, যাদেরকে আমরা খুব একটা কি বলবো, আমরা যে খুব দায়িত্বশীল আচরণ করতে দেখি, তাদের এই ক্ষেত্রে একটু দায়িত্বশীল আচরণ করতে দেখি না। তাদেরকে আমরা দেখি না যে তোমরা এগুলি বলতে পারবা না, আসলে এটা জোর করে বলতে। ভাই, আপনি আমাকে একটু সময় দিয়েন, আমি কয়েকটা কথা বলি। আচ্ছা, আপনার এটাও বলবো, কিন্তু আপনি অল্প সময় বেশি কথা বলে ফেলেন, কারণ হচ্ছে আমি চুপ বলতেছি। জি, বলতেছি। প্রথম কথা হচ্ছে, হেলাল ভাই যেটা বললেন যে ওনারা নুরুল হক নূরকে মন্ত্রী বানিয়েছেন, ওনারা জোনায়েদ সাগীকে মন্ত্রী বানিয়েছেন। দেখেন, এটা কিন্তু জোট সরকারের ফরম্যাট। জোট সরকার একটা সরকার, সংসদীয় সরকার একটা সরকার, আর জাতীয় সরকার আরেকটা সরকার। এগুলা তিনটার আলাদা টার্ম আছে। তাহলে সংসদীয় সরকার তো সবসময় যারা মেজরিটি তাদের কথা সিদ্ধান্ত হবে। তাহলে আপনি জাতীয় সরকারের কথা না বলতেন, আপনি জাতীয় সরকারের কথা বলার মানে হচ্ছে যে আপনি মাইনরিটি ভয়েসকেও গুরুত্ব দিবেন, এবং এটা আলাদা জিনিস, এটা জোট সরকার না। আপনারা যেটা করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা বিভিন্নভাবে লেখালেখি করেছেন, আপনাদের পক্ষে হয়ে যারা নির্বাচন করেছেন, তাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন। এটা আমি অলরেডি বলছি। আমি বলি যে আমরা অনেকগুলি প্রসঙ্গ আছে, আমি আপনার একটা কমেন্ট পড়ে শোনাই। মোহাম্মদ মুসলিউদ্দিন ওনার নাম। খালেদ মহিউদ্দিন বিএনপির কাউকে পেলে ঘেউ ঘেউ শুরু করে, সেদিন দেখলাম আসিফের সাথে মেউ মেউ করে প্রশ্ন করতে। নিশ্চয়ই মানে হ্যাঁ, হেলাল ভাই খুশি হয়েছে পুরো কমেন্টটা শুনে। জি মঞ্জু, আপনি কন্টিনিউ করেন। আমি একটু বলি প্লিজ, একটু সময় চাই। প্রথম কথা হচ্ছে,
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এই যে গালিগালাজ করা, এই যে হিউমিলিটিং করা, তারপরে নানা ধরনের টিজ করা, এটা ব্যাড কালচার, এটা আমরা সবাই শিকার। আমি নিজেও শিকার, আপনিও শিকার, হেলাল ভাই হয়তো কম শিকার। তো প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা মানে মনে করি প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের বট বাহিনী, তাদের সমর্থকদেরকে এটা পরিহার করা দরকার। আপনি জানেন তারেক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, শফিক রহমান সম্পর্কে খারাপ কথা বলে, আমাদের সবার সম্পর্কে সবাই বিরোধিতাটা বলে। প্রশ্ন হচ্ছে, আমরা তো অতীতে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা উভয়জনের নাম ব্যবহার করে তাদের গদিতে আগুন জ্বালাও একসাথে, তাদেরকে খুনি ডেকে আমরা স্লোগান করেছি, অমুক খুনি, খুনি অমুকের ফাঁসি চাই, খুনি অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি রাজনীতিতে। কিন্তু কই, খালেদা জিয়ার আমলেও আমাদেরকে গ্রেফতার করা হয় নাই, শেখ হাসিনার আমলে হয়েছে গ্রেফতার, কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু আমরা দিয়েছি শেষ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে আপনি, একটা হচ্ছে প্রতিবাদ করা, যে এই ধরনের প্রতিবাদের একটা সীমা রেখা আমাদের থাকা উচিত। আমি আমার প্রতিপক্ষের বিরুদ্ধে কতটুকু বলতে পারবো সেটা সীমা রাখা উচিত। কিন্তু আপনি যদি কন্ট্রোল করে দেন, ধরে নিয়ে যান, তাহলে কি ঘটবে আমি আপনাকে বলি। আপনি একটা ঘটনা দেখেছেন কয়েকদিন আগে, মোটর সাইকেলের তেল নিতে গিয়ে একটা ছেলে প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই খারাপ কিছু কথাবার্তা বলেছে। এরপরে তাকে ধরে আনার জন্য, তাকে গ্রেফতার করার জন্য তার বিরুদ্ধে এমন একটা কথা হয়েছে, সেই ছেলেটা পরে লাইভে এসে জীবন ভিক্ষা চেয়েছে, মাপ চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন মানুষকে মনের ভাব প্রকাশ করতে বাধা দিবেন, তখন কি হবে জানেন? তখন ওই বট আইডি জন্ম নেবে, বিনা নামে মিথ্যা নাম দিয়ে তখন সে আইডি করে গালিগালাজ করবে। আরেকটা জিনিস হবে, যেটা আমাদের অতীতে হয়েছে, বিদেশ থেকে তখন এক ধরনের লোকেরা এঙ্গেজ হবে, বিদেশ থেকে যখন গালিগালাজ করবে তাকে তো আপনি কিছু করতে পারছেন না। সুতরাং আমি যেটা মনে করি, দেশের মধ্যে কেউ যদি গালিগালাজও করে, আপনি তাকে প্রতিবাদ করেন, আপনি তাকে এক্সপোজ করেন যে ভাই এই গালি দিয়েন না, এই যে দেখেন উনি গালি দিচ্ছেন, উনি গণতন্ত্রের মানে নর্মস নষ্ট করছেন। কিন্তু এই যে একটা ছেলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে গালি দিতে পারলো, তার তেল না পাওয়ার আক্ষেপ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো, এটাকে কিন্তু আপনি আবার পাল্টা সেলও করতে পারেন যে দেখেন গণতন্ত্র এতটুকু আছে যে আমরা গালি দিতে পারি। আমি সবসময় সকল ধরনের গালির বিপক্ষে, কিন্তু ইলেকশনের আগে এইটা বিএনপি সেল করার একটা উদ্যোগী নিয়েছিল বলে মনে হয়, কারণ তারেক সাহেবকে ক্যারিকেচার করে কার্টুনটা উনি শেয়ার করেছিলেন উনার পেজে, খুবই ইন্টারেস্টিং। একটা ফান পড়েছিলাম যে নেতানিয়াহুকে বা আপনার আমাদের যে রাশিয়ান প্রেসিডেন্টকে, পুতিনকে একজনে বলেছিল যে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে সারাদিন বুশকে বা মার্কিন প্রেসিডেন্টকে গালি দেওয়া যায়। তো সে বলেছিল যে আমাদের প্রেসিডেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গালি দিতে পারবা, কোনো সমস্যা নেই। রাইট রাইট রাইট, বুঝছেন? কিন্তু আপনি মনে করেন কিনা যারা এইসব আনফেয়ারমেন্ট সেট আপ করে এবং পারস্পরিক একটা ঘৃণার একটা সংস্কৃতিকেই তেল দিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের মধ্যে থেকে আপনি এগুলি দেখেন কিনা যে আসলে নেতৃস্থান থেকে এগুলিকে আসলে মানা করা, এগুলিকে, কারণ 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 আমি কিন্তু জানি যে আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, মঞ্জু ভাই আপনার কথাই কিন্তু আপনার অ্যাকশন, এবং এই করতে করতে গিয়া কিন্তু একজন কি বলে, একজন পীর সাহেবকে না পীর সাহেবের ইয়েকে মেরেও ফেলা হয়েছে। মানে কথা যদি কথা সীমাবদ্ধ থাকতো, কথা কিন্তু অ্যাকশনকে প্রিভেল করে। বা খালিদ ভাই, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এবি পার্টি বলেন, আমরা সকলের মধ্যেই এই ধরনের প্রবণতাটা আছে এবং এটা প্রত্যেক দলের কাছ থেকেই বন্ধ করতে হবে। বিএনপি কে বলতে হবে, তারেক রহমানকে বলতে হবে যে আমাকে গালি দেন, অসুবিধা নাই, কিন্তু জামাতের শফিক রহমানকে গালি দেন না। শফিক রহমানকে বলতে হবে যে ভাই আমাকে গালি দেন, অসুবিধা নাই, বা তোরা গালি দেন। আমার কাছে মনে হয় যে এইটা শুরু করা উচিত, যে আমরা আসলে শফিকুর রহমান, তারেক রহমান, এমনকি আজিজুর রহমান, আমরা কাউকেই আসলে গালাগালি থেকে বা আমরা সমালোচনা করি, ক্রিয়েটিভ সমালোচনা করি। আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা একটু বলে নেই, যে ইরান কিন্তু অসম্ভব ক্যারিকেচার করতেছে তাদের, মানে ওই যে এআই দিয়ে বিভিন্ন ভিডিও বানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, মানে ইন্টারেস্টিং জিনিস কিন্তু তারা করতেছে। আমি এইটা এই কারণে বললাম যে গালি দিতে হবে একজনের সমালোচনা করতে, এটা সবসময় সত্যি কথা না আসলে, এবং আরেক পক্ষকে এটা বলা এটা উচিত না। উনি যেহেতু যে প্রশ্নটা এনেছেন, যে রাশেদ প্রধান এনেছেন, আচ্ছা ধরেন রাশেদ খুব একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, কারণ রাশেদ নিজেই বিএনপি জোটে ছিল দীর্ঘদিন। রাশেদের বাবা রাশেদ, তারা বিএনপির ওয়েল উইশার হিসেবে অনেক বক্তব্য দিয়েছে। রাশেদ একটা আপত্তিকর শব্দ ব্যবহার করেছে, এটা নিয়ে রাশেদকে কন্ডেম করা যেত, তাকে, সে কিন্তু দুঃখ প্রকাশ করেছে, কিন্তু রাশেদের বাড়িতে গিয়ে হামলা করা বা তাকে মানে আরো নোংরা ভাবে করা, এটাতে হবে কি? এটা আপনি
আপনি গণতান্ত্রিকভাবে আপনি না, টু থার্ড মেজরিটি নিয়ে মঞ্জু ভাই, আমি একটু জানতে চাইতেছি, রাশেদ প্রধান যখন এটা বললেন, আপনারা যারা সহ মানে 11 দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা কি প্রকাশ্যে বলছেন যে না, রাশেদ প্রধানের কথাটা আমরা অন করি না, উনি এটা খারাপ, উনি এটা বাজে করে বলছেন? আপনি দেখবেন আমি একটা স্টেটমেন্ট করেছি, এটা প্রথম আলোতে সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আপনি হয়েছে। করেছেন, আমি কিন্তু আপনি করেছেন, প্রধানের জামায়াত কথাকে জোটের জি অন্য অন্য দলরা করেছে কিনা সেটা যদি। আমি আমি আমার কাছে ঠিক তথ্যটা নাই, কিন্তু হ্যাঁ। আমরা স্পষ্ট করে বলেছি যে এই ধরনের শব্দ ব্যবহার নেতৃবৃন্দের করা উচিত, এবং রাশেদ যেহেতু সরি বলেছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছি যে রাশেদ যেটা সরি বলেছে। কিন্তু কথা হচ্ছে এই প্রবণতাটা খুব খারাপ। রাশেদ নিজেই তো বিএনপির পক্ষে ছিল, রাশেদ নিজেই তো বিএনপির সাথে, আমরা তো ঐক্যমত্য কমিশনে দেখেছি রাশেদের অনেক বক্তব্য ছিল বিএনপির এই নোট অফ ডিসেন্টের পক্ষে, বা আমার সাথে জোট নাই বলে। আরেকটা জিনিস আমি বুঝি না, এত বেশি অনুভূতি প্রবণ বাংলাদেশের মানুষ। আচ্ছা যাই হোক, মানে নেতাকে বললে আমার লাগে, এখন নেতারা এরকম বলতেছেন। আমি 2-1 জন নেতাকে প্রশ্ন করছিলাম যে ভাই এটা বাড়ি ঘর গিয়া ভাঙা দিয়ে আসতেছে কেন, ভাই ওর মনে কষ্ট লেগেছে, একই ধরনের কথা। আমার এখন স্পষ্ট মনে আছে 2018 সালে আমি ছাত্রলীগের লাইভে ছিলাম, আমি ছাত্রলীগের একজন নেতাকে বলতেছি যে তোমরা আপনারা নুরুল হক নূরকে মারলেন কেন, তার দলের লোকজনকে মারলেন কেন, কয়েক যদি সবকিছু ঠিক আছে ভাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বকা দিয়ে বা গালি দিয়ে যদি কোনো কথা বলে আমাদের এটাই করতে হবে। আরে কি হাউএভার মানে তাদের অনুভূতি। আমি একটু হেলাল ভাই আপনার কাছে আসতে চাই। হেলাল ভাই, এই জিনিসটা আপনি একটু বলবেন যে মঞ্জু ভাই কথাটার একটু মাথাটা বলছিল, সেইটা হচ্ছে এই সরকার গত সরকারের একটা সমালোচনা করলো, এই সরকার কিন্তু গত সরকারের করণীয় কাজগুলি অস্বীকারও করে না, অস্বীকৃত করে না, বাতিলও করে না। আমি এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে বাংলাদেশ সর্বশেষ মানে এই ইলেকশন পার হওয়ার 3 দিন, মানে ইলেকশন হওয়ার 3 দিন আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলো, এটা কেন বাতিল করবে না এই সরকার? আজকে ডক্টর জাহিদুর রহমান এটা নিয়ে একটা প্রেস ব্রিফিং করছেন, কিন্তু আমি প্রেস ব্রিফিং শুনেও বুঝি নাই যে কেন এটা বাতিল করবে না। আপনি কি বুঝছেন যে কেন বাতিল করবে না, মানে বাতিল করার কোনো? আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এটা একটু বলি, এটা বলার আগে আমি 1 মিনিট একটু কথাটা বলি যে তারেক রহমানকে তেল নিয়ে গালি দেওয়ার জন্য মেহেরপুরের যে যুবকটি ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে পত্রিকার নিউজ অনুযায়ী, আমি না ঠিক তো? আমি কিন্তু পুলিশের গ্রেফতার হয়নি, এখন পুলিশ ছেলে মোটরসাইকেলে তার জন্য হয়তো আপনি তো বললেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, এটা বললেন না? না, সে গ্রেফতারের কথা বলে নাই। উনি বলছে যে উনার এখন নিজের জীবনের নিরাপত্তাটাই নাই, যে উনাকে ফেসবুক লাইভে এসে বলতে হয়েছে যে আমি সরি, কিন্তু আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এইটা বলছেন। না, আমি একটা কথা বলি, উনি আমাদের পুলিশের কোনো অ্যাকশন তার উপরে হয়নি, হয়েছে? তার মানে কি আমাদের সরকার থেকে এরকম আপনি বলছেন, কথা বলতে পারেন, কিন্তু সরকারের কোনো আদেশ, আওয়ামী লীগের সরকারের আমরা যেমন ছিল তাকে ধরে নিয়ে যায় যে মারপিট করা, এরকম কোনো সরকারি কোনো বয়ান আপনি দেখাতে পারবেন না। এবং তিনি এখন আবার কেন এসে আমাকে বাঁচান, আমি এই কথা বলিনি, এটা হয়তোবা তিনি যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, তিনি ধারণা করেছেন তার উপর যে হামলা হয়েছে বা ছেলেরা গিয়েছে এমন কোনো প্রমাণও নেই। রাশেদ প্রধানের ব্যাপারে আপনি হয়তো 2-1টা কথা বলতে পারেন, আমি পত্রিকায় দেখেছি, কিন্তু এই যে ছেলেটা আবু তালেব মনে হয়, তাকে সরকার থেকে এমন কোনো থ্রেট করা হয়নি। এবং যদি ওর বিরুদ্ধে আমাদের রাশেদ খান অলরেডি পাবলিকলি পোস্ট দিয়েছে যে তাকে ধরে পুলিশে দেন, সেটা রাশেদ খানের ব্যাপার। না, সে রাশেদ খান তো বিএনপির লোক, এখন বিএনপি জয়েন করছে, আপনি বোধহয় ভুলে গেছেন। আমি একটা কথা বলি, ওই যে নূরের যে সেক্রেটারি রাশেদ, আমি বুঝছি বিএনপিতে আমাদের দলের, আমি জানি আমাদের দলের এটা একটা বড় দল, গণমানুষের দল, অনেক বড় দল। এই দলে আপনি ভালো মন্দ খারাপ মিশে অনেক লোক অনেক হুজুগে অনেক কাজ করে, সবকিছু আপনি দলের উপরে দায় চাপাতে। দল কি সিদ্ধান্ত নিল, আমরা এই ধরনের আমাদের সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা যে তার উপর ঝাঁপিয়ে পড়ি, এটা ঠিক না। যদি কেউ ঝাঁপাই পড়ে তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। যদি কেউ ঝাঁপাই পড়ে, দল থেকে আপনারা বলছেন না, আমরা দল থেকে কতগুলো বিষয়ে আপনারা দেখেছেন, কতগুলো মেজারমেন্ট আমরা নিয়েছি ইতিমধ্যে, নির্বাচনের থেকে আগে পরেও আমরা অনেকগুলো মেজারমেন্ট নিয়েছি। অনেকে প্রধানমন্ত্রীকে, অনেকে দলকে, অনেকে অযথা কাউকে তেল মেরে
তোয়াক্কা করে কথা বলে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রত্যেকটা জিনিস সিঙ্গেল আউট করে করতে Okay. গেলে এইটা ঠিক হয় আছে, না। আপনি চুক্তি কিন্তু বাতিলটা আমাদের একটু দল বলেন। থেকে চুক্তি বাতিলটা একটু আমি বলেন। এখন আমি যদি আমি চিফ হুইপকে আমি নিজের এটা কানে বলি এখন, সংসদে বলতে না শুনতাম কেন তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে রিজনগুলি দেওয়া হয়েছে তাহলে চিফ হয়তো হুইপ এটাও বলছে তাকে ছেড়ে দেওয়া হোক, আমার কারণে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমার কারণে, অত চিফ হুইপের কারণে, সেটাও বলছে। চিফ তিনি হুইপের পরবর্তী লোক যে গিয়া কথাগুলো- মামলা করছে ভাই, তার কারণে গ্রেফতার হয়েছে চিফ নাকি এটা কি গ্রেফতার হয়েছে এগুলি কি বলেন না, হেলাল ভাই? এইসব চিফ না, আমি তো বললাম এইসব চিফ হুইপের সমর্থন দিয়েন না, এগুলি ভালো লোক না। আমি সমর্থন দিচ্ছি না, আমি বলছি যে এই চিফ হুইপে যে বলছে যে আমার কারণে যদি গ্রেপ্তার করা হয় আমার কোনো ওর অভিযোগ লোক নেই, তাকে গিয়া ছেড়ে ওর দেওয়া লোক হোক। গিয়া মামলা করে আসছে বলে আমার কারণে গ্রেফতার করছে, এইসব কি লোক ভাই? আপনি ওই চুক্তি নিয়ে বলেন। আচ্ছা, এই চুক্তি নিয়ে এখন দেখেন, জি। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার সারা বিশ্বব্যাপী একটা আপনার ট্রেড ওয়ার, মানে মানে আপনার ট্যারিফ ওয়ার বলা হয় এটাকে, যে বাংলাদেশ, আমি সোজা কথা যেটা বলি, জি ভাই। বাংলাদেশ যত টাকা দিয়ে ক্রয় করে আমেরিকা থেকে, আমেরিকা তার থেকে বেশি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করে। দ্যাট মিনস গার্মেন্টস গুডস এর কথা বোঝাচ্ছে। আমেরিকা এখনো গার্মেন্টস গুডস আমাদের দেশ থেকে বেশি কেনে। এখন আমেরিকা সরকার আমাদের এই রপ্তানিযোগ্য পণ্যের উপরে প্রথমে 39%, আপনারা ইতিহাসটা সবাই জানেন, এখন 17% এসে দাঁড়িয়েছে। এই 17% ইতিহাসে আসে দাঁড়ানোর পিছনে ইতিহাসটা হলো কি, যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু হয়েছিল যে আপনাকে ওই বাণিজ্য ঘাটতিটা, ট্রেড ডেফিসিটটা কমাতে হবে, এজন্য আপনাকে বোয়িং কিনতে হবে, এজন্য আপনাকে তুলা কিনতে হবে, যেই তুলা দিয়ে যদি আপনি গার্মেন্ট বানান তাহলে 0% ট্যাক্সে আপনি রপ্তানি করতে পারছেন। এটা আমেরিকা সরকারের নীতি। এবং আপনাকে গম কিনতে হবে, দিয়ে ট্রেড ডেফিসিটটা সমান করতে হবে। এইখানে একটা কূটনীতিক আপনার সাফল্য অর্জন করতে হবে বাংলাদেশের, যেহেতু আমাদের রপ্তানিটাই বেশি করতে হবে, ট্রেড ডেফিসিটটা আমাদের পক্ষেই থাকবে, ওদের এটা আমাদের করতে হবে। কিন্তু আমেরিকার সরকার যেটা করলো সেটাকে আমাদের সরকার আস্তে আস্তে মোকাবেলা করছে, বুঝছেন। আমরা এখন যে বোয়িং কিনতে হবে, গম কিনতে হবে, তুলা কেনার ব্যাপারটা আমি সমর্থন করি, কারণ ওই তুলা দিয়ে যদি আপনি তেল বানান, গার্মেন্ট বানান, তাহলে আপনি 0% ট্যাক্স পাবেন। সুতরাং এই বিষয়টা আপনি এই যে এগ্রিমেন্টটা হয়েছে, এটার জন্য আপনাকে আরেকটু সময় নিতে হবে। দেখেন লাস্ট পর্যন্ত কি হয়, কারণ বাংলাদেশের মতো একটা দেশ আমেরিকার সাথে কূটনীতিক আলোচনা চালিয়ে যে বিজয় অর্জন করতে হলে আরো সময় লাগবে, আরো কি সময় মনে হয় লাগবে। 12 তারিখ একটা ইলেকশন আসতেছিল, সেইখানে 9 তারিখ যারা আরেকটা দেশের সাথে চুক্তি করে, আমার বিবেচনায় ভাই, আমার কাম হোয়াট মে, আমি বলি তারা হচ্ছে ক্রিমিনাল, তাদেরকে তো জি। প্রসিকিউট করা উচিত। তাদের গাড়িতে আপনারা পতাকা হ্যাঁ। দিলেন কেমনে? না, এখন আপনি দেখেন, আপনি বলছেন হয়তো খলিলুর রহমানের কথা, কিন্তু হ্যাঁ। আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি। ডক্টর হ্যাঁ। ইউনূস সরকার এই চুক্তিটা করে। হ্যাঁ। এখন তারপরের ইতিহাস, এখন আপনি বলছেন যে ওই সরকার খলিলুর রহমান করছে এই চুক্তি। ডক্টর ইউনূসের তো, আমার তো মনে হয় ডক্টর ইউনূসের চেয়ে ভাই, খলিলুর রহমান বড় ছিল, হ্যাঁ, যার জন্য আমাদের আপনারা পররাষ্ট্রমন্ত্রী বানাইছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ। এখন শামা ওবায়দ এবং খলিলুর রহমান যদি কোনো বাইরের চুক্তি করে, এই দায় প্রধানমন্ত্রীকে নিতে আচ্ছা ঠিক হবে। আছে, ডক্টর এটা কিন্তু ইউনূসের উপর আপনি দায় দেন, কিন্তু এই হ্যাঁ, দিতে হবে। চুক্তিটা 9 তারিখে করা হইছে মানেই তো এটা, আমি চুক্তির ব্যাখ্যায় যাইতে চাই না তা ভাই, কি গেলে কি হবে, এটা বাংলা ভাষায় পড়া যায়। ওই সময় ওরা বলছে, আমরা বলছি তোরা কি চুক্তি করে আসলা, এটা আমাদেরকে একটু দেখা, ওরা বলছে এটা নাকি নিরাপত্তার জন্য দেখানো যাবে না। আন্তর্জাতিক চুক্তি আপনি আউটরাইট রিজেক্ট করতে পারেন না। আপনাকে একটা কৌশলী হতে, আপনি নিজেও জানেন, আপনি আমার থেকে ভালো জানেন, যেহেতু ডিপ্লোম্যাসিতে আপনি জার্নালিজম করেছেন, যে আন্তর্জাতিক কোনো চুক্তি আপনি হঠাৎ করে রাতারাতি উল্টে দিতে পারেন না। এটা কিন্তু সত্য কথা। এখন আমরা স্মার্টলি এটাকে আরো কিভাবে আপনার সহনশীল হওয়া যায়, বিশেষ করে আমরা যদি বেশি বেশি যে অপ্রয়োজনীয় জিনিস কিনি, তাহলে তো আমাদের একটু অসুবিধা হবেই। কিন্তু আমেরিকা যে কথাটি বলছে যে আপনি আমার কাছ থেকে যত টাকা কিনেন, আমি তার থেকে বেশি টাকার আমি কিনি, ট্রেড ডেফিসিটটা ওদের বিপক্ষে। এই জন্য ওরা শুধু আমাদের উপর না, সারা বিশ্বের উপরে এই ট্যারিফ ব্যারিয়ারটা তারা দিয়েছে। আমরা বরং এখন 17% এসছি, এবং আমার না, ওই ধারণা ট্যারিফ ব্যারিয়ার যে বাতিল হয়ে গেছে কোর্টে, ওগুলি কোর্টে টিকবে, মানে কোর্টে বাতিল হয়েছে। এখন আপনি দেখেন যে ওই চুক্তি
অনুযায়ী বাংলাদেশ সামনের দিকে কি করে এটা আপনাকে দেখতে হবে। Okay. পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আপনাকে সামনে আচ্ছা দেখতে। আচ্ছা হেলাল ভাই, এটা এমনি জিজ্ঞেস করতেছি আর কি, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, আপনার কথা শুনতেও ভালো লাগে। আমরা সবকিছু সামনে থেকে দেখতে হবে কেন, মানে সবকিছু ভবিষ্যতে কেন, মানে সব ফিউচারিস্টিক ফরম্যাটে কেন? আপনারা জুলাই সনদের বাস্তবায়নটা করবেন, এই গুম কমিশন, এই যে মানবাধিকার কমিশন, বিচার বিভাগ এই কমিশন যে সবগুলো এই যে করবেন, করতেছেন না কেন? খালেদ মানে ভাই আমার বর্তমানে একটু নাই কেন বলতে দেন, আমরা? খালেদ ভাই আমাকে একটু বলতে দেন। যে বলেন তো একটু। জুলাই সনদ আমরা is not like a Bible, but we the BNP feel জুলাই সনদ is a Bible for the whole nations. আমরাই একমাত্র দল জুলাই সনদ আপনার লেটার টু লেটার, ইভেন দ্য পাংচুয়েশন লাইক আপনার ডট কমা সেমিকোলন এভরিথিং উইল মেনটেইন। একমাত্র দল বিএনপি। দেখেন জামাত ইসলাম প্রথমে জুলাই সনদ স্বাক্ষর করতে চায়নি, আমরা প্রথম আমার একটা হাইপোথিসিস আছে হেলাল ভাই, হেলাল ভাই যদি বাইচা থাকি, আমার একটা হাইপোথিসিস আছে, বিএনপি করবে, এটা সত্য। আমার ধারণা বিএনপি এটা করবে হইল তার নির্বাচনী বছর যেই সময় শেষ হবে, মানে ধরেন আরো 2টার বিএনপি থাকলো, এই 15 বছরে গিয়ে এটা করবে, বাইরে হয়ে আসার আগে আর কি। না 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 খালেদ ভাই আপনি জুলাই সনদটা আপনার হাতে নেন। জি, 84টা অনুচ্ছেদ দেখেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে যে হাউ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। ওকে, ঠিক আছে, আমরা দেখবো। লেখা রয়েছে। আচ্ছা হেলাল ভাই, আমার মনে হয় আপনি সেটা মানছেন না। আপনার 23 অনুচ্ছেদে লেখা আছে যে জুলাই সনদে আপনাকে ডেপুটি স্পিকার নিতে হবে, আপনি নিলেন না। তাহলে কি আপনি জুলাই সনদ মানলেন না? তার মানে বিএনপি তো জুলাই সনদের প্রতি কর্ডিয়াল, আপনি তো মানলেন না। বিরোধী দলের প্রবলেম। কিন্তু হেলাল ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমি সোজা বাংলা ভাষায় যেটা বুঝি সেটা আমি আপনাকে বলি। এই যে ধরেন বিচার বিভাগকে আসলে প্রকৃত প্রস্তাবে আলাদা হইতে দেওয়া, তার মানে হচ্ছে বিচার বিভাগের একটা সচিবালয় লাগবে। এটা বিএনপি করবে না। যদি করে এখন থেকে 15 বছর পরে করবে না। দুই গুম কমিশন, আচ্ছা ঠিক আছে, করলে তো ভালো, করলে ভালো। আপনি আমাকে বললেন কবে করবেন বা কবে নাগাদ এটা হইতে পারে। তাইটা বলি কেন করা হয়নি সেটা না না, সেটা আপনারা বলছেন, সংসদে বহুবার বলছেন, কিন্তু আপনারা যে বলছেন এর চেয়ে ভালো গুম কমিশন নিয়ে আসবেন, এর চেয়ে ভালো মানবাধিকার কমিশন নিয়ে আসবেন, এগুলো আপনারা কবে নিয়ে আসবেন? আমার কাছে মনে হয় যে আগামী 3-4 বছরে আমি এগুলি দেখতেছি না, আগামী 3-4 বছরে হবে না। আপনি খালিদ ভাই যদি এত অভিযোগ আমাদের বলেন, আমাকে একটু আচ্ছা তাহলে আপনি বলেন। হ্যাঁ বলেন না, আসলে বিএনপির দেখেন বিএনপির বেশি অভিযোগ হয়ে গেছে হেলাল ভাইকে পাইয়া। না না, অভিযোগ আপনি আরো দেন। অভিযোগ শুনেন, বিএনপি পেন্সিল মানসিকতার মন, বিএনপি পেন্সিল মানসিকতার মন। আমরা রাবার পিছনে ইরেজ দিয়ে মুছে ফেলতে চাই, আমরা কলম মানসিকতার মন না, আমরা একরোখা মানুষ, আমরা পেন্সিল মানসিকতার। ইউনূস সাহেবের পরে আরেকটা কথা শুনলাম, রিসেট আমাদের যদি ভুল, আমরা তো বলেছিলাম যে এপ্রিল মাস পর্যন্ত তেলের দাম বাড়াবো না, কিন্তু বিশ্ব বাস্তবতায় কি আমরা 19 এপ্রিল তেলের দাম আবার ঠিক বাড়িয়েছি না? তার মানে কি ভুলটাকে শুদ্ধ করে নিতে জানি, আমরা পেন্সিল মানসিকতার মধ্যে। ওকে, আপনার কাছে আবার আসি, আমরা আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের যখন পাইলাম, আপনি যদি অনুমতি দেন, আমাদের এমনি সময় শেষ, কিন্তু আমরা একটু বাড়াই নিতে চাই সময়টা, যেহেতু মানে কথা। তো দর্শকদের কাছে আমরা জানতে চাইছিলাম যে 2 মাসেই সরকারের উপর জনগণ আস্থা ফিরে এসেছে, এরকম দাবি করেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি। প্রিয় দর্শক, এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 12 ভাগ এই মন্তব্যকে সঠিক বলে মনে করেন, শতকরা 88 ভাগ এই মন্তব্যকে সঠিক বলে মনে করেন না। মঞ্জু ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাকে যদি আমি অ্যাপেল টু অ্যাপেল তুলনা করতে বলি, যে ধরনের ললেসনেস অন্তর্বর্তী সরকারের সময় বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় মানুষ ফিল করতো, যে কোথাও কোনো আইন নাই, পুলিশ নাই, মানুষ নাই, কিছু মানে কারো কাছে বিচার দেওয়ার নাই, আজকে এইখানে মব আসতে পারে, পরশুদিন ওইখানে একটা বিচার বসতে পারে, তরশুদিন এটা হইতে পারে, এইটার থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশ সরকারের এই 2 মাসে সত্যি সত্যি পুলিশ, আইন শৃঙ্খলা, বিচার বিভাগের প্রতি মানুষের একটু আস্থা ফিরেছে কিনা? আমি ঠিক ইমিডিয়েট আগের সরকারের তুলনায় আমি বলতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো একক দলের প্রাধান্য কিছুটা কম ছিল, কারণ আপনার মনে আছে যে বিএনপি এককভাবে ক্ষমতা বিস্তার করতে চেয়েছিল বলে প্রতিবাদ হয়েছিল, এবং বিএনপি প্রায় 7,000 তার নেতাকর্মীকে বহিষ্কার করেছিল চাঁদাবাজির অপরাধে। আপনি দেখবেন এই সরকার আসার পরে বিএনপি চাঁদাবাজির অভিযোগে কাউকে বহিষ্কার করে নাই, এই পর্যন্ত খুব কম, অল্প কয়েকজন। তাহলে 2টা কথা হতে পারে, একটা হচ্ছে চাঁদাবাজি হয়তো বন্ধ হয়ে গেছে, অথবা বিএনপি এখন মানে আর চাপে নাই, এখন চাঁদাবাজি দেদারসে করতে পারছিল না। এটা 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 মানে আমি আর এভাবে বলবো না,
কারণ আমরা তো বললে ওই যে বলবে যে 2 মাসের সরকারকে আপনারা দিচ্ছেন। দেখেন, এটাকে আমি 2 মাসের সরকার মনে করি না। মঞ্জু ভাই, আপনাকে গত- আপনাকে নিয়ে দর্শকরা মন্তব্য করতেছেন, একটা কি একটু পড়ে শোনাবো? জি বলেন। আচ্ছা, আপনি তাহলে একটু অ্যাড্রেসও করতে পারবেন। সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে, উনার নাম শাহেদ নুরুদ্দিন, উনি বলতেছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে কুলাঙ্গাররা যখন মব সন্ত্রাস করেছিল তখন এই মঞ্জু ভাইদের ভূমিকা কি ছিল। এখন টকশোতে এসে উনি বলতেছেন রাশেদের বাসার সামনে মব হয়েছে, এটা ঠিক হয় না। জি, আপনি সেটা ফজলুর রহমান ভাইকে জিজ্ঞেস করবেন। আমি নিজেও তো সেখানে গিয়ে আমরা এটার প্রতিবাদ করেছি। ফজলু ভাইয়ের আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের মব সন্ত্রাস, আপনার মনে থাকার কথা, প্রথম আলো ডেইলি স্টারে যখন হামলা হয়েছে, আমরা প্রথম আলো ডেইলি স্টারে গিয়ে এটা প্রতিবাদ করেছি এবং এটার জন্য সহমর্মিতা জানিয়ে আমরা সেখানে ভূমিকা রেখেছি। এবং আপনার মনে থাকার কথা যে ডেইলি স্টারে যখন আগুন লেগেছিল তখন কিন্তু এনসিপির দুটো নারী কর্মী নেত্রী তারা গিয়ে সেখান থেকে কিন্তু উদ্ধার করে এনেছে। প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলি যে এই মব সন্ত্রাস বা এই জিনিসগুলো তো আমাদের সমাজের একটা না, অংশ। কিন্তু এবং মঞ্জু এটা ভাই, আপনি যখন উদাহরণটা দিলেনই, আমি নুরুল কবির ভাইকে উদ্ধৃত করতে চাই। নুরুল কবির ভাই স্পষ্ট বলেছেন যে এইটা যখন জ্বলতেছে, পুড়তেছে, ধ্বংস হচ্ছে, তখন সরকারের মধ্যে কয়েকজন এই ব্যাপারে সাহায্য করতে রাজি নন বা নীরব ছিলেন, এরকমও তার মনে হয়েছে। আমার সত্য, প্রশ্ন, সত্য। সাধারণ মানুষের মধ্যে সত্য। আপনারা করছেন, আর সাধারণ মানুষের মধ্যে এই আস্থাটা গতবারের চেয়ে, গত সরকারের চেয়ে বেশি না কম মঞ্জু ভাই? না, আস্থা আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে এখন একটা বিএনপির একক, আপনি আজকে জানেন চট্টগ্রামে কিন্তু একটা কলেজে মারামারি হয়ে কলেজ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং কি জন্য হয়েছে? এই কি যে- কি জন্য চট্টগ্রাম হয়েছে সিটি কলেজ, মঞ্জু ভাই, এটা হ্যালো ভাই, আপনি বললেন এটা চট্টগ্রাম সিটি সিটি কলেজ। কলেজ প্রসঙ্গটা আমরা শুনবো না। জি, চট্টগ্রাম সিটি কলেজ, যাক আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে জনগণের আস্থা বা আপনি যে তুলনাটা দিয়েছেন, আমি মনে করি পুলিশের তৎপরতা আগের চাইতে একটু বেড়েছে, কিন্তু সেটা প্রো বিএনপি। আগে যেটা ছিল কোথাও এনসিপির পক্ষে, কোথাও জামাতের পক্ষে, কোথাও বিএনপির পক্ষে। এখন অল টুগেদার আপনি দেখবেন সব জায়গায় পুলিশ একটা লাইন ধরে নিচ্ছে যে সে বিএনপির পক্ষে ভূমিকাটা রাখতেছে। ওকে। এটা হয়তো দেখা যাবে যে সরকার নিজেও চায় না বা সরকার চায় কিনা জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখবেন। এবং আপনি এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটেছে, ওই যে মাজারে হামলা করে যে পীরকে মেরে ফেলা হয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা জানি না, কিন্তু আমি যতটুকু জানি কাউকে গ্রেফতার করা হয় নাই। এবং সেখানে কিন্তু একটা পাল্টাপাল্টি শুরু হয়েছে। আচ্ছা মঞ্জু ভাই, জামাতের লোক দায়ী। আপনার তো সবকিছু মুখস্থ থাকে। এই যে মাজারে আক্রমণ করে হামলার ক্ষেত্রে আমি দেখলাম জনাব হাসনাত আব্দুল্লাহ, মানে এনসিপির বড় নেতা, উনি কিন্তু একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন যে এরপর থেকে যদি কোনো মাজারে আমি এটা শুনি তাহলে কিন্তু আমি আইন শৃঙ্খলা বানি। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু নাম ধরে ধরে বলেন, জামায়াতে ইসলামী, জনাব মামুনুল হক, আপনাদের দল জনাব রাশেদ প্রধান, এরা কি অবস্থানটা কি, যদি আপনি একটু বলেন যে মানে এই দেখেন, মাজারে হামলা এবং এই বিভিন্ন স্কুল অফ থটের লোকদের উপরে যে নিপীড়ন, এটার ব্যাপারে আমাদের অবস্থান, আমাদের দলীয় অবস্থান খুবই স্ট্রং, স্পষ্ট, অত্যন্ত। আপনি জানেন আমি একবার এই ধরনের মাইজ ভান্ডারের লোকদের অনুষ্ঠানে গিয়েছিলাম বলে আমাকে প্রচুর বুলিং এর শিকার হতে হয়েছে, আমি এবং জাফরুল্লাহ আপনার চৌধুরী। ব্যাপারটা আমরা পরিষ্কার, আপনি কিন্তু এই সব জায়গাতে, মানে আমি বলি আপনি রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে সুশীল সমাজ, আপনি আপনি সব সময় সবচেয়ে বেশি সিভিল সোসাইটি পলিটিশিয়ানদের মধ্যে। আমি বলতে চাই যে আপনার যারা জোট সঙ্গী আছেন, জামাত ইসলামী, যারা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত আন্দোলন, এদের এনসিপির অবস্থান আমি দেখলাম যে জনাব হাসনাত আব্দুল্লাহর একটা অবস্থান, তাদের অবস্থানটা আসলে কি? না, মানে আমি বাংলাদেশের এই যে দক্ষিণপন্থী বা ইসলামপন্থী দলগুলোর মধ্যে বয়ানগত ব্যাপার আছে, তাদের তো নানা রকম স্কুল থট, এরা তো একজন আরেকজনকে হারাম ফতুয়া, একজন কাফের ফতুয়া দেওয়ারও আমরা নজির দেখেছি। আপনি দেখেছেন না যে হেফাজতে ইসলাম জামাতকে ফতোয়া দিয়েছে নির্বাচন আগে, প্রো বিএনপি ভূমিকা নিয়েছে, আবার জামাতের পক্ষ থেকেও নানা সময়ে নানা ধরনের বয়ান তৈরি করা হয়েছে। এই জিনিসগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। মাজার, তারপরে আপনার বিভিন্ন চিন্তার লোকেরা এক একজন এক এক ভাবে তাদের মত প্রকাশ করবে, আমরা তাদের বিরুদ্ধে। জামাত ইসলামের অবস্থানটা কি মাজারের ব্যাপারে? জামাত ইসলামের অবস্থান, পীর সাহেবকে মেরে ফেলার পরে জামাত ইসলামের অবস্থানটা কি? আমি জামাতের তেমন কোন স্ট্রং ভয়েস আমি দেখি নাই। আমাদের পক্ষ থেকে কারণটা কি, মানে এটা কি জামাত ইসলামী এই ব্যাপারটাকে সমর্থন জানাচ্ছে? জামাত যে রাজনৈতিক চিন্তায় বিশ্বাস করে, তারা কিন্তু এই ধরনের মাজারকে শিরক হিসেবে দেখে। মাজারের এই ধরনের গান বাজনা, মাজারে নানা ধরনের সেজদা দেয়া, এগুলাকে তারা শিরক হিসেবে দেখে। এবং তাদের যে আইডিওলজিক্যাল থট বা থিওলজিক্যাল যে ধারণা, সেখানে এই ধরনের জিনিসগুলোকে নিরুৎসাহিত করা। এবং একটা হাদিস আছে যেটা জামাতে প্রচুর ভাবে পড়ানো হয়, যে তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয় সেটাকে তুমি হাত দিয়ে বাধা দাও, হ্যাঁ, তারপরে না পারলে তুমি সেটাকে মনে প্রাণে ঘৃণা করো, সেখান থেকে চলে আসো। এই ধরনের কিছু
থট বা কিছু আইডিয়া সেখানে পড়ানো। এখন কথা হচ্ছে যে ধর্মীয় চিন্তা এবং রাজনৈতিক জায়গায় এখানেই কনফ্লিক্টটা। ধর্মীয় জায়গা থেকে ওই হাদিসটা সঠিক, কিন্তু আপনি যখন রাজনৈতিক জায়গায় যাবেন, রাজনৈতিক জায়গায় কিন্তু যার যার মত প্রকাশের স্বাধীনতা আছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করবে আইন, আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেটা ওই যে আপনি হাত দিয়ে বাধা দিতে যাওয়ার কিন্তু আপনাকে গণতান্ত্রিক রাজনীতি পারমিট করবে না। তাহলে ধর্ম শিক্ষা দিচ্ছে তোমার সামনে যদি কোনো অনৈতিক কাজ বা কোনো ব্যভিচার বা তোমার সামনে যদি কোনো শিরকি কার্যক্রম হতে দেখো, তুমি সেটাকে শক্তি থেকে হাত দিয়ে বাধা দাও। তো এই জায়গাটায় কনফ্লিক্টটা আছে। জামাতের অনেক লোকেরা বা ইসলামিক বিভিন্ন দলের লোকেরা এই অনুভূতি থেকে তারা এই যে মাজারে বা বিভিন্ন জায়গায় যখন কুসংস্কার বা অনৈতিক কার্যক্রম বা তাদের ধারণা যে অন ইসলামিক কার্যক্রম, তারা হাত দিয়ে বাধা দিতে চায়। কিন্তু আমাদের যে আইন আছে, আমাদের আইনে কেউ নিজে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আপনি যদি দেখেন যে কোথাও অনৈতিক কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে, আপনি সেখানে পুলিশকে খবর দিবেন, আপনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এই জায়গার কনফ্লিক্টের কারণে আমরা দেখি যে ধর্মভিত্তিক দলগুলোর অবস্থানটা এখানে এক ধরনের মানে কনফিউশন তৈরি করে। এবং এই জায়গাটা কিন্তু ধর্মভিত্তিক দলগুলোর সাথে ক্লিয়ারলি কথা বলতে হবে যে আপনি ধর্ম যেটা আপনাকে শিখাচ্ছে এটা আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারেক্ট, কিন্তু এটা আপনি করবেন কাকে, সেটা আপনি আপনার সন্তান বা আপনার। কিন্তু মঞ্জু ভাই, আমি বোঝার জন্য যে মানে আপনাদের যারা জোট সঙ্গী আছেন, সেটা জামাতে ইসলামী, বাংলাদেশ খেলাফত আন্দোলন বা আমি যদি এনসিপির কথাও বলি, তারা কি দলগত হিসাবে এই জায়গাটা পরিষ্কার করছে? যেমন আমি জামাত ইসলামকে যেমন বললাম যে ওই পীর সাহেবকে মারার পরে ওনারা যেমন প্রতিবাদ করে নাই, কিন্তু এই পীর সাহেবের মারার পক্ষেও কিন্তু ওনারা অবস্থান নেন নাই। না, জামাত তো এই ব্যাপারে স্পষ্ট করে বলেছে। আচ্ছা দেখেন, পীর সাহেবের ওখানে হামলার ভিডিও গুলো তো আছে না? জি, ওখানে তো একদম ডিটেইল, আপনি চাইলে কারা কারা জড়িত ছিল, কারা ভাঙছে, কারা লুটপাট করছে, ছবিগুলো আছে। তো সুতরাং এখানে ব্লেম গেমের দরকার কি? মঞ্জু ভাই, এখানে তো আমরা জামাত দেখবো না, বিএনপিও দেখবো না। আমি যেটা জানি খালেদ ভাই, আমি যেটা জানি সেটা হচ্ছে বাংলাদেশে সবসময় দেখবেন কেউ যদি চাঁদাবাজি করে, কেউ যদি শক্তি প্রয়োগ করে, এটা সবসময় সরকারি দলের প্রশ্রয় আশ্রয় করে। সরকারি দলের এখানে একটু আপনি একটু স্টপ করুন। আমরা একটু হেলাল ভাইকে একটু আমন্ত্রণ জানাই যে হেলাল ভাই, আপনি যদি এইটার মধ্যে একটু বলেন যে আসলে সরকারি দলের আশ্রয় প্রশ্রয় এটা করছে কিনা। আমি কয়েকটা দর্শকদের মন্তব্য আমরা একটু পড়ে শোনাই। একজন হচ্ছে যে এরকম মন্তব্য করছে, তার নামটা আমি পড়তে পারতেছি না। খালেদ মহিউদ্দিন এমন ভাবে কথা বলেন যেন ভাজা মাছ উল্টায় খেতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার জন্য সবসময় মিটিং করা লাগে না, কমন সেন্স দরকার। আরেকজন উনি বলতেছেন যে মোস্তফা কামাল তানভীর, খালেদ ভাই হয়তো জানেন না, পীরকে হত্যাকাণ্ডের ঘটনা জামাতে সেখানকার চেয়ারম্যান বাধা দেয় পুলিশকে নিয়ন্ত্রণ করতে বলে, অথচ ওনাকে মামলায় ফাঁসানো হয়। আর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের শনাক্ত করা হয়, আর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের শনাক্ত করা যায়। মঞ্জু ভাই অনেকটা এই কথা বললেন যে আসলে সরকার দলের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব না। আপনার টেকটা একটু শুনিয়ে হেলাল ভাই। শোনেন, কুষ্টিয়ার যে ঘটনা, খুব সম্ভব কোন কালান্দার একটা পীরের নাম কি, শামীম কালান্দার বা জাহাঙ্গীর কালান্দার, তাই না? জাহাঙ্গীর কালান্দার হচ্ছে মূল পীর, আর শামীম কালান্দার হচ্ছে ওনার অনুসারী আর কি, যাকে মেরে ফেলা হয়েছে। এখন এই লোককে যখন মেরে ফেলানো হয়, তখন এই যে 4 জনকে প্রধান আসামি করে আরো প্রায় 30-40 জন বা 100 থেকে 150 লোকজন নামে মামলা হয়। এবং দেখা গেছে, আপনি যদি ঠিক মতো তদন্ত করেন, দেখা গেছে যে স্থানীয় জামাতের এক নেতা এর প্রধান আসামি। এখন আপনি বলতে পারেন, কেন ভাই জামাতের নেতা আসামি হলো কেন, অন্য কোনো নেতা আসামি হলো না কেন? সুতরাং পুলিশকে আপনি তদন্ত করতে দেন। এবং আমাদের যে অন্য তদন্ত সংস্থা বা আপনার যদি বেসরকারি কোনো তদন্ত সংস্থা থাকুক, তাহলে আমরা যে সরকার যে মামলাটা নিয়েছে, আপনার জামাতে ইসলামের একজন স্থানীয় নেতাকে প্রধান আসামি করে, এবং তিনি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেছে বা তাদের কাছে কোনো প্রমাণ আছে, এটা যখন কোর্টে তোলা হবে, আসামি যখন গ্রেফতার করা হবে, তখন কিন্তু আপনি আরো আগে ভালো করে বলতে পারবেন। এখনই যদি বলেন যে অমুকে আসামি না, তাহলে তার পক্ষে মানুষ, এই যে আমি বলছি, এন্টি এস্টাবলিশমেন্টের সেন্টিমেন্ট রয়েছে। আর জামাত যে আপনার এই পীর তরিকা বা মানে সুফিবাদী তরিকার না, এটা তো মঞ্জু ভাই নিজেও জানে, আমিও জানি যে এনারা এই সুফিবাদী তরিকার না। এখন আমাদের যে সহ অবস্থান, ধর্ম বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে যে সহ অবস্থান, যেটা নিয়ে অনেক বড় ইতিহাস আছে। মঞ্জু ভাই বা আমি একটা সহজ প্রস্তাবের কথা বলতেছি, দর্শকরাও যে ভিডিও আছে, ভিডিওতে যারা দায়ী তারা জামাত না বিএনপি না তারা কোন দল করে আমরা দেখতে চাই না, তাদেরকে মানে আইনের আওতায় আনা হয়। সেইটা কি হইছে আইনি প্রক্রিয়াটা? আমরা প্রথমে এটা শুনলাম জামাতের একটা লোক, কিন্তু না, এফআইআর তো করা হয়েছে, এফআইআর তো করা হবে, ফার্স্ট ইনভেস্টিগেশন
রিপোর্টটা, আপনি তো আইনও জানেন, জি আপনার একটা মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী আসামি ধরা হবে, ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, তারপরে আপনার চার্জশিট দেওয়া হবে। তখন আমরা কিন্তু এগুলো সমালোচনা করতে পারবো যে আসলে লোকটা ইনোসেন্ট না আপনার সে আপনার ভালো, মানে এটা আপনি তখন খারাপ, এটা আপনি করতে পারবেন। এখন আপনি সরকারের কাজটাকেই আপনি তো প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন যে আমাকে ধরা যাবে না, আমি এটার মধ্যে না, তাহলে তো কিন্তু হবে না। সরকার যদি খারাপ কাজটা করে, ওই জামাতের লোক যদি আসামি না হয়, তাহলে সরকারকে তার জন্য জবাবদিহিতা করতে হবে, Okay. মানুষজন তাকে আমার মনে হয় যে জবাবদিহিতা আপনি করতে হবে। চমৎকার জবাব দিয়েছেন। আমরা মঞ্জু ভাইয়ের কাছে একটু ফিরে যাই যে মঞ্জু ভাই, আমরা আপনাকে একটু এটা করছিলাম যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে বা অন্য সময় বাংলাদেশ খেলাফত আন্দোলন, সেটা হচ্ছে তাদের, আপনিও বললেন তাদের রাজনৈতিক অবস্থাটা অনেকটা এই রকমই। জোট থেকে কি আপনাদের এটা নিয়ে কোনো একটা আলোচনা আছে যে ধর্ম বিষয়ে রাজনৈতিক অবস্থান, যেটা আপনিও বলতেছিলেন যে এটা একটু ডিল করতে হবে, এইটার ব্যাপারটা আসলে ঠিক করে নেওয়া? দর্শকদের এটা মতামত বলি। উনি নাইমুর রহমান খান, উনি আমাকে বলছেন মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের মতো জামাতের বি টিম হয়ে যেভাবে কাজ করতেছে, আপনিও একটা নতুন দল খুলে ফেলেন। মানে আমাকে বলতেছেন আসল গোড়া হচ্ছে জামায়াত, আমাকেও একটা নতুন দল খুলতে বলছে জামাতের বি টিম হয়ে কাজ করার জন্য। না, আমি আপনাকে বলি খালিদ ভাই, আমাদের দুর্ভাগ্য হচ্ছে, যেমন আমরা যখন আওয়ামী লীগের নানা দুঃশাসন, নানা বিষয়ে কথা বলতাম, তার বিরুদ্ধে কথা বলতাম, তখন আমাদেরকে প্রচুর ট্রল করা হতো যে মিয়া কয়টা ভোট আছে, আপনারা কয়জন লোকে চিনে, দাঁড়াইলে মেম্বারের ভোট পাবেন না, এই ধরনের আমাদেরকে খুব অপদস্থ করা হতো। এখন সমস্যা হচ্ছে, এখন যখন আমরা বিএনপির বিভিন্ন বিষয়ে কথা বলছি, ঠিক একই রকম কথা আমাদেরকে আমাদের এই এক সময়কার বন্ধুদের কাছ থেকে শুনতে হয়। সুতরাং আপনি এটাতে মানে অসন্তুষ্ট হবেন না, এই ধরনের কথা আমাদেরকে প্রচুর বলে। আমাকে বিটিম বলা শুরু করেছে অনেক আগ থেকে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে আমি ওই প্রশ্নটার জবাবটা দেই, সেটা হলো এনসিপি এবি পার্টি আমাদের কিন্তু জামাতের সাথে কোনো মতাদর্শিক এটা জোট না। এটা একটা জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্বাচন কেন্দ্রিক জোটটা হয়েছিল। নির্বাচনের পরে এখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে আমাদের জোটটা, মঞ্জু ভাই এটা আমি বিশ্বাস করি না, আদর্শ ছাড়া কোনো জোট হইতে পারে না। সব জোটই কোনো না কোনো আদর্শে, সব আমি জোটই আপনাকে আদর্শে। বলি, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইস্যু, বিশেষ করে এই ধরনের মাজারে হামলার ইস্যুতে আমরা এই মানে এটার ব্যাপারে আমাদের সিরিয়াস লেভেলের, এবং নারী প্রসঙ্গ, আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, নারীদের অধিকার প্রসঙ্গ, এবং এই যে সমস্ত বিষয়গুলো আপনার ধর্মীয় ফেরকা বা ধর্মীয় বিভেদের বিষয়গুলো ইস্যুতে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এগুলোর সাথে আমাদের এই ইসলামিক যে দলগুলো আছে তাদের সাথে আমাদের এই জায়গায় ভিন্ন মত আছে। কিন্তু আমরা আপনাকে বলি, জামাতের সাথে কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সবাই রাজনৈতিক আন্দোলনের নির্বাচনী নানা জোট করেছে। আমরা এবারে এই নির্বাচনী জোটটা করতে বাধ্য হয়েছি, কারণ বিএনপি সিরিয়াস লেভেলের, তখন আদর্শ মিল ছিল। আমি দেখতাম যখন আদর্শে মিল হয় তখনই জোট হয়। আওয়ামী লীগের সাথে আদর্শে মিল হয়েছে, জামাতের জোট হয়েছে, বিএনপির সঙ্গে আদর্শে মিল হয়েছে, জামাতের জোট হয়েছে, আপনাদের সাথে আদর্শে মিল হয়েছে বলে জামাতের জোট হয়েছে। এটা হলো আমার রিডিং, আমার রিডিং ভাই। এটা আপনি হয়তো এই ধরনের কোনো ইস্যু আপনি দেখেছেন যে ওই জামুকা, যেটা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন যখন সংসদে পেশ হয়, তখন কিন্তু এনসিপি সেটাকে মানে সাপোর্ট করেছে, জামাত সেটাকে রিজাইন্ডার দিয়েছে। এটাতে তো আপনার বোঝার দরকার যে এখানে একটা মানে চিন্তাগত এটা একটু হ্যাঁ ঠিক আছে। তো সুতরাং এই সমস্ত আরো আপনি উদাহরণ আমি দিতে পারবো, আপনি পাবেন সেটা, ঠিক আছে। আপনাকে আরেকটা ছোট্ট উদাহরণ বলি আমি। জি, আমরা যখন নির্বাচনী জোটের আলোচনা করছিলাম, তখন একটা আসন নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে একজন নারী প্রার্থী দেওয়া হচ্ছে এনসিপির পক্ষ থেকে। তখন একজন আলেম ওখানে বললেন যে ওই আসনে আলেম অধ্যুষিত এলাকা, ওখানে আপনারা নারী প্রার্থী দিয়েন না। তখন আমি ওনাকে বললাম যে ভাই, আপনার কথাটা তো উল্টা হইলো, আপনার বলা উচিত ছিল ওই আসনটা নারী অধ্যুষিত এলাকা, ওখানে একজন আলেম প্রার্থী দেওয়াই ভালো, ঠিক আছে। আপনার বলা উচিত নারী অধ্যুষিত কোনো এলাকা আলাদা আছে নাকি? তো এগুলি তো আপনি তার জন্য বলেন মঞ্জু ভাই, এলাকা কি বাংলাদেশে নারী অধ্যুষিত এলাকা আলাদা আছে? আমি বলছি যে আলেম অধ্যুষিত এলাকায় নারী প্রার্থী দিতে হবে, কারণ আমরা তো জানি আলেম ওলামারা নারীদের প্রতি বেশি সম্মান প্রদর্শন করে, ঠিক আছে। আমাদের বয়ানটা হওয়া উচিত তো এরকম, কিন্তু বয়ানটা দাঁড়াচ্ছে কি যে মনে হয় যেন আলেম ওলামারা নারীর বিপক্ষে। বরং আপনি ইসলামের ইতিহাস পড়লে দেখবেন সব জায়গায় নারীদেরকে আলাদা করে সম্মান দিয়েছে। আমার মনে হয় যে মঞ্জু ভাই, আমার এইটা পরিষ্কার। আমি শেষ প্রসঙ্গে হেলাল ভাইকে একটু জানতে চাই, হেলাল ভাই আপনি বলার পরে আমরা অনুষ্ঠান শেষ করে দিব। মঞ্জু ভাইয়ের যদি 2-1 লাইন বলার থাকে মঞ্জু ভাই তখন বলবে। এই বিষয়ে হয়তো মঞ্জু ভাইয়ের বলার থাকতে পারে, মঞ্জু ভাই একটু শুনে একটু 30 সেকেন্ডের একটু প্রস্তুতি নিয়ে থাকেন। সেটা হলো যে গতকাল বগুড়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবার মনে করিয়ে দিয়েছেন যে জুলাই সনদ
আপনার সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। সেই সময় তিনি আরেকটা কথা বলেছেন, আমি তো যেই কথা একবার বেশিবার শুনতে থাকি সেই কথারে আমার একটু গুরুত্ব দিতেই হয়। এই জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করবেন, এটা আপনারা বারবার বলতেছেন, আপনিও আজকে অনেকবার বলছেন। কিন্তু যেই কথা হলো নতুন শুনি সেই কথাটা হচ্ছে যে একটা ষড়যন্ত্রের কথা বলতেছেন প্রধানমন্ত্রী, যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই এই ষড়যন্ত্রের গন্ধটা কোত্থেকে আসতেছে হেলাল ভাই যদি একটু বলেন, নাকি সেটা একটা রেটরিক? এই যে আমি একটু বলি ভাই, আর একটু প্রশ্ন করলে ষড়যন্ত্রটা কিন্তু যদি বলতে একটু পারবো বলেন। না। জি হেলাল ভাই। না, ষড়যন্ত্রের প্রথমটা বলি, দেখেন যে তারেক রহমান কালকে বগুড়ায় কিন্তু একটা কথা বলেছেন যে আপনারা সবাই আমাদের সোশ্যাল সেফটি নেটের এই কার্ডটা নিয়ে অনেক অনেক কথা বলে যে টাকাটা কোত্থেকে আসবে। আমরা বহুবার বলেছি অর্থ মন্ত্রণালয়ের থোক বরাদ্দ। কালকে কিন্তু বলেছেন যে যে সমস্ত লোক মানি লন্ডারিং করেছে সেই টাকা প্রয়োজনে ফিরিয়ে এনে আপনার এই সোশ্যাল সেফটি নেটে ব্যবহার করা হবে। অর্থাৎ পূর্বে যারা আপনার এই দুর্নীতি করেছে তাদের একটা থ্রেট এবং দুর্নীতির প্রতি একটা থ্রেট। এখন ষড়যন্ত্রের বিষয়ে আসেন, দেখেন মঞ্জু ভাই, চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা কথা বললেন না, চট্টগ্রাম কলেজের, সেখানে লেখা রয়েছে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। কে ওই মুক্তর জায়গা গুপ্ত লিখে দিছে? গুপ্ত লিখে দিলে কার গায়ে জ্বালাতন ধরলো? আপনি কেন এই কেওয়াজটা করলেন সরকারে? আজকে 2 মাসে আপনি কেন ক্যাম্পাসে এই কেওয়াজটা করলেন? গুপ্ত লিখলে আপনার জলে কেন? না, এটা তো হয়তো এমনও গুপ্ত হইতে পারে লিখলে হেলাল ভাই, আমি তর্কের ক্ষেত্রে করছি, এমনও হইতে পারে এবার ছাত্রদলের জ্বলতে পারে গুপ্ত লেখা দেওয়ার কারণে, না সেজন্য না, মারামারি ছাত্র করছে। শিবির সেখানে দেখা হয়েছে, ছাত্র শিবির ওইখানে গন্ডগোল করতে যে কেন গুপ্ত লেখা না হলো। মানে গুপ্ত ছাত্র দলের বলতে সাথে ওরা যেহেতু বলছে। গন্ডগোল হয়েছে, সেটা গুপ্ত লেখার কারণে ছাত্র দলেরও তো চলতে পারে। না না, লেখা রয়েছে, আপনি বোঝেন, ছাত্র রাজনীতি ও ছাত্র লীগ মুক্ত ক্যাম্পাস চায়। হ্যাঁ, ওরা লিখেছে গুপ্ত লীগ এবং গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। বুঝি। অতএব গুপ্ত লিখলে ছাত্র শিবিরের জ্বলে গেল, আপনি কেওয়াস সৃষ্টি করলেন। তার মানে কি? আপনি সরকারকে একটা আনস্টেবল দিকে নিয়ে যাচ্ছেন। আরেকটা কথা দেখেন, গত পরশুদিন বা গতকালকে সংসদে রুমিন ফারানা যখন বক্তৃতা দিচ্ছিল, তখন আমাদের বিএনপির অংশ থেকে বলা হয়েছিল যে একজন লোক বারবার এরকম বক্তৃতা দেওয়ার সুযোগ পায় কিভাবে? আমরা প্রত্যেকদিন নোটিশ দিই, আমাদের তো বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। তখন আমরা বলেছিলাম এটা কি সিস্টেমেটিক কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে না বায়াস প্রিভিলেজ দেওয়া হচ্ছে? একটু হালকা আপনার তর্ক বিতর্ক হলো যে একজন সংসদ সদস্য বারবার কেন ফ্লোর পাচ্ছে, আমরা নোটিশ দেওয়ার পরে আমরা কেন পাচ্ছি না? এর প্রতি উত্তরে জামাত ইসলামের প্রধান আমির শফিকুর রহমান সাহেব বললেন সংসদে দাঁড়িয়ে যে রুমিন ফারানার প্রতি নাকি আমাদের সরকারি বেঞ্চ থেকে অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়া হয়েছে। আমরা তো শুনে অবাক যে একজন প্রধান রাজনীতিবিদ তিনি কিভাবে বলতে পারেন যে একজন সংসদ সদস্য নাকি অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে। কে দিয়েছে? তর্ক হতে পারে, কিন্তু উনি বললেন তার প্রতি উত্তরে তাকে নাকি অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়া আমার হয়েছে। কাছে তো এই যে কথা, আমার কাছে তো কোনো শারীরিক হুমকি দেওয়া অশ্লীল, মানে ওরকম মানে কেউ তো শারীরিক থাপ্পড় দিবে ভাই, কিল দিবে, একটা কথা না, সংসদের ভিতর বলা হয়েছে যে খালেদ মহিউদ্দিন আপনাকে বারবার ফ্লোর দেওয়া হচ্ছে, এই জন্য স্পিকার সাহেব আপনি কেন তাকে বারবার ফ্লোর দিচ্ছেন? আমরা তো আপনারা ধমক দেওয়ার সময় কিল ঘুষি দেখাইছেন কিনা? না, কেউ দেখাইছি, তাই তো বলতো তো, তাই তো। কিন্তু উনি বললেন কি অশ্লীল। ভাই, এই যে ফিল্দি ওয়ার্ড, অফসিন ওয়ার্ড আর আপনার শারীরিক কিল ঘুষি কি এক জিনিস হলো? যাই না, মানে আপনি কিল ঘুষি দেখাইছেন নাকি হেলাল ভাই, সেটা বলেন। তার মানে কি? কিল ঘুষি দেখাইছেন কিনা? আমার চোখে কিল ঘুষি অশ্লীল। কেন 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 দেখাইছেন কিনা সেটা বলতেছি। দেখাবে কেন? যেখানে সংসদে কেউ কারো কিল ঘুষি দেখালে তো আপনার সব রেকর্ড হচ্ছে তো। কিন্তু একজন দলের প্রধান ক্যামেরা ফাঁকি দেয়, কোন ক্যামেরা ফাঁকি দেবে, খালি আমির সাহেব দেখছে, আপনারা আর কেউ দেখেন না? আমির সাহেবের যদি বলতে পারতো যে কিল ঘুষি দেখে, অশ্লীল শব্দটা যখন ব্যবহার করলো, এই ওয়ার্ডটা, এই যে অফসিন ওয়ার্ডটা ব্যবহার করলো, তখন তো মনে হলো যে আল্লাহ এটা কি বললো। উনি সব সংসদ সদস্যকে হেয় করলো। ষড়যন্ত্রের কথাটা তার বলেন, মানে কি? ষড়যন্ত্রের কথাটা বলেন। সেইটাই তো, এই যে দুটো কথা, তার মানে কি? আপনি দেখেন বারবার বলছেন যে মানুষের কাছে রং মেসেজ দিচ্ছেন যে বিএনপি জুলাই সনদ মানে না, বিএনপি গণভোট মানে না। আমরা সংসদে বারবার প্রমাণ করলাম এবং কার্যক্ষেত্রে প্রমাণ করলাম যে আমরা এই জুলাই সনদ মানি, বরং উনারা মানছে না। এইটাকে পুঁজি করে
তারা আবার বলছে যে চলবে লড়াই সংসদে, চলবে লড়াই রাজপথে, সেই আগের সেই স্লোগানে না, ফিরে সেইটার যাচ্ছে। কোনোটাই তাহলে তো এগুলোকে হেলাল ভাই আপনাকে তো আমার আপনার কথাগুলি আমি আবার আপনার রিউন করে শোনাই। আপনি যেগুলি বললেন এরপর থেকে তো প্রকাশ্য বিরোধিতা, এর মধ্যে তো আমি ষড়যন্ত্র দেখতেছি না। ষড়যন্ত্র তো গোপনে করতে হবে, মঞ্জু ভাইয়ের করতে হবে। না 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 না, আমির সাহেবের কথা ষড়যন্ত্র তো ষড়যন্ত্র সবসময় হবে না। আমির সাহেব তো ভাই, আপনাদের বিরোধী পক্ষ, ভাই, তারা তো আমাদের আপনাদের বিরোধী পক্ষ, সেটা তো প্রকাশ্য। গোপনে কি ভাই হয়েছে? গোপনে কি? ষড়যন্ত্র, জি, কনস্পিরেসি মিনস হাইডিং থিংস, ইট ইজ নট রাইট। আচ্ছা, কনস্পিরেসির আপনি ডেফিনেশনে যান, জি। এখানে আপনার টু টপেল অর টু আন্ডারমাইন সামওয়ান ইজ ডুইং সামথিং, এরকম কি কি লেখা তো আছে। তার মানে বিরোধী সবসময় যে দলকে হাইডিং আপনাদের করতে আন্ডারমাইন করতেও চেষ্টা আর করবে না। হাইড করার, আসলে হাইড করে যদি কেউ কিছু করে হ্যাঁ। সেই জিনিসটা আপনি দেখতে পারবেন না। ও, আমরা বলছি যে সরকারকে আপনার বিভিন্ন ভাবে আপনার মানে একটা দেশে একটা টার্বুলেন্ট সিচুয়েশন তৈরি করবার জন্য বিরোধী দল থেকে এরকম কোনো মানে ইনিশিয়েটিভ যেন না থাকে, আছে কিনা আমি দুই তিনটা কথা বললাম যে আপনি চট্টগ্রাম ক্যাম্পাসে আচ্ছা, গন্ডগোলটা নাই করতে পারতেন, আচ্ছা, আপনি সংসদে এই কথাটা নাই বলতে পারতেন, রাইট। এবং আপনি জুলাই সনদ আপনি মানছেন না, আপনি বারবার আমাদের কথা বলছেন যে আমরা নাকি মানছি আচ্ছা না। হেলাল ভাই, জনগণের কাছে আমাদের রং অনুষ্ঠান মেসেজ দিচ্ছেন। আমরা শেষ করে দিই। আপনার যদি খুবই স্পেশাল কিছু থাকে তাইলে আপনি পরে আবার 30 সেকেন্ড বলেন, কারণ আমরা মঞ্জু ভাইকে দিয়ে শুরু করছিলাম, আপনাকে দিয়ে আমরা শেষ করতে চাই। মঞ্জু ভাই, আপনি একটু বলেন যে ষড়যন্ত্রটা আপনি আসলে দেখেন কিনা, এবং ষড়যন্ত্রটা দেখলে থাকলে কোথায়। হেলাল ভাই দুইটা স্পেসিফিক উদাহরণ দিলেন। আর আমাদের মোহাম্মদ খালিদ হোসেন উনি বলতেছেন বিএনপি যতটুকু অপরাধ করবে তার দায় মঞ্জু ভাইদেরকেও নিতে হবে, কারণ তারা বিরোধী নাটক মঞ্চায়ন করে একটি বড় দলকে রাজনীতি থেকে বাইরে রেখে নির্বাচন করেছে, এবং রাজনৈতিকভাবে ভালোই ফায়দা নিচ্ছেন মঞ্জু ভাইরা। জি। প্রথম কথা হলো যে ষড়যন্ত্র, আমি আপনার সাথে একমত যে ষড়যন্ত্র তো গোপনে করা হয়, প্রকাশ্যে যেটা করা হয় সেটা হচ্ছে বিরোধিতা। বিরোধিতার দুইটা পার্ট, বিরোধিতার একটা পার্ট হচ্ছে যৌক্তিক বিরোধিতা, আর একটা হচ্ছে অযৌক্তিক বিরোধিতা। বিরোধী দলের নামই দেওয়া হয়েছে বিরোধী দল, তার মানে তার কাজই হচ্ছে বিরোধিতা করা। এখন আমরা কি যৌক্তিক বিরোধিতা করছি না অযৌক্তিক করছি, এটা জনগণ বিচার করবে। জনগণ যেভাবে সরকারকে রায় দিয়েছে ক্ষমতা পরিচালনার জন্য, সরকার সঠিকভাবে কাজ করলে জনগণ তাকে সমর্থন করবে, সরকার যদি ব্যর্থ হয় তার বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করবে, ভোট থেকে বাদ দিবে, যা যা করার করবে। কিন্তু ষড়যন্ত্র কোনোভাবে গ্রহণযোগ্য না। আর জুলাই এখন সনদ কথা হচ্ছে আপনারা মানছেন না, কিন্তু ব্লেমটা দিচ্ছেন হচ্ছে বিএনপির উপরে। হ্যাঁ, আমি 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 যদি বলি যে প্রধানমন্ত্রী যখন বলেন ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য আছে, তথ্য ছাড়া তো তিনি তো অসত্য কথা বলতে পারেন না। সুতরাং ষড়যন্ত্র যদি হয়ে থাকে, ষড়যন্ত্র দূর করার, ষড়যন্ত্রকে উন্মোচন করার, ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো দায় দায়িত্ব ক্ষমতা কিন্তু তাকে জনগণ দিয়েছে। সুতরাং ষড়যন্ত্র প্রকাশ করা হোক। আমি যদি বলি যে কোথায় কখন কার সাথে বসে বিরোধী দল বা বিরোধী দলীয় নেতা কে কি ষড়যন্ত্র করেছেন সেটা আপনারা প্রকাশ্যে বলেন। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সবসময় বলতো ষড়যন্ত্র করছে খালেদা জিয়া, ষড়যন্ত্র তারেক রহমান লন্ডনে বসে বসে ষড়যন্ত্র করছেন, এ ধরনের প্রচুর কথা আমরা শুনেছি। এখন আমরা যদি একই কথা একই মুখে শুনি, একই কথা আমাদের থাকবে যে ষড়যন্ত্রটা আপনারা ধরিয়ে দেন। 30 সেকেন্ড। আর যে জি, আর যে ভাইটা বলেছে, আমরা হেলাল ভাইকে যে ভাইটা বলেছেন যে আমাদের দায় আছে, দেখেন রাজনীতিতে অবশ্যই দায় নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যদি তার গণহত্যার দায় নেয়, আমরা অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়টা আমরা নিব, অবশ্যই নিব। আমরা যদি আওয়ামী লীগ যদি গণহত্যা না করে থাকে, আওয়ামী লীগ যদি নিষ্পাপ হয়, আর আমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অযথা অন্যায় করি, আওয়ামী লীগের অধিকার নষ্ট করি, তাহলে অবশ্যই জনগণ আমাদেরকে দায় দেবে। জনগণ ইতিহাসে বিচার করবে যে আওয়ামী লীগ যে অন্যায়, অত্যাচার, গুম, খুন, লুটপাট করেছে, এটার সঠিক বিচার এই জনগণ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করেছে। ভবিষ্যতে যতদিন থাকবে ইতিহাসে এগুলো লেখা থাকবে। আমরা চাই আওয়ামী লীগ এই দায় স্বীকার করে তার শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে সে একটা সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসুক, এটা আমাদের প্রত্যাশা। হেলাল ভাইকে 20 সেকেন্ড একটু শুনি। 20 সেকেন্ড শুনেন। একজন দর্শকের মন্তব্য আসছে, খালেদ ভাই মঞ্জু ভাইকে জিজ্ঞেস করেন, মঞ্জু ভাই কি মনে করে সুফিবাদ বা ইসলামের বিপক্ষে, সুফিবাদরা ইসলামের বিপক্ষে ইসলাম প্রচার করে, যদি তা মনে না করে তাহলে জামাতের মাজারের বিপক্ষে অবস্থান নেওয়াকে ইসলামিক দিক থেকে কিভাবে সঠিক বলে? যাই হোক, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো না। আমি বুঝছি তার প্রশ্নটা, আমরা পরে আরেকদিন এটা নিয়ে কথা বলবো না। আমি শুধু মন্তব্যটা পড়ে রাখলাম। হেলাল ভাই আপনি শেষ করে দেন, আমরা আর কোনো আলোচনা যাব না। আমার বক্তব্য হলো যে দেখেন, জি, সংস্কার নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে,
এটা কিন্তু আপনার ষড়যন্ত্রের একটা প্রকাশ। আপনি জুলাই সনদ নিয়ে যে বিভ্রান্তি প্রকাশ করছেন, এটাও ষড়যন্ত্রের একটা প্রকাশ। বলা হচ্ছে যে গণভোটটা কি আমরা মানি না, অথচ আমরা গণভোট মানি, এটাও একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আপনি বলছেন অধ্যাদেশ নাকি আমরা সবগুলো অধ্যাদেশ পালন করিনি, অথচ সংসদে আমাদের একটা কমিটি আছে, সেই কমিটি যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেই সব অধ্যাদেশ পালন করা আছে। অর্থাৎ সংস্কার নিয়ে, সংস্কার শব্দটা নিয়ে কিন্তু হেলাল ভাই, আমি আপনারা- শুধু ছোট্ট করে এটা বুঝি, আপনারা কি গণভোট মানেন? কিন্তু গণভোট সম্পর্কে কি জানি একটা অবশ্যই খারাপ মানি। কথা শুনলাম আপনাদের সামনের বেঞ্চ থেকে, গণভোট কি জানি আপনাকে জোর করে না খাওয়াইছে না না, পিটা নাকি কি জানি। না, সেইটা বলা হচ্ছে গণভোটে 4টা যে প্রশ্ন আছে, না না, 4টা যে সেইটা প্রশ্ন মানলেন আছে। কেমনে? কোনো কিছু আপনি ইউ ক্যান নট। ভাই গণভোটটা কেন হয়েছে আপনাকে বলেন, যে হাউ টু ভাই আমি ইমপ্লিমেন্ট ভাই আমি আপনার সব কথার সাথে একমত, কিন্তু আপনারা যখন হেলাল এইটাও ভাই, বলেন হেলাল ভাই, ওইটাও বলেন, গণভোটের- এইটাও বলেন ওইটাও গণভোটের বলেন, আমি একটু বলি প্রশ্নের মঞ্জু ভাই, মধ্যে সংস্কার মঞ্জু ভাই, কমিশনের মঞ্জু ভাই, সংস্কার পরিষদের মঞ্জু ভাই, কথা বলা আমার আছে। প্রবলেম হচ্ছে আপনারা যখন দুইটাই বলেন তখন মানে গণভোট যদি মানেন তাহলে গণভোটের পক্ষে বলেন যে সুন্দর প্রশ্ন, 4টা বিউটিফুল প্রশ্ন হয়েছে, এই জন্য আমরা ভোট দিতে বলি। সেটাই তো। না না না, শোনেন, এই যে উচ্চ কক্ষ, হ্যাঁ। তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকার, এরপরে বলেছে 3 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু আমিও নিজে ভালো বুঝিনি এটা কি। আচ্ছা। কিন্তু আমরা গণভোটটা সেটা করেছি শেষ, কি জন্য? মানছেন এটা মাইনা ফেলছেন, শেষ হ্যাঁ, এটা। মানছেন, হ্যাঁ, মানছেন, হ্যাঁ, আমরা কি জন্য মানছি? যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। Okay. ইট ইজ আওয়ার কমিটমেন্ট, এন্ড ইট ওয়াজ দ্য কমিটমেন্ট অফ দ্য আদার্স পার্টি। কিন্তু আমরা সেই কমিটমেন্টটা রাখছি গণভোটে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। কিভাবে বাস্তবায়ন করব তা কিন্তু আপনার গণভোটে লেখা নেই। Okay. কিভাবে বাস্তবায়ন করব তা আছে সেইটা জুলাই গণভোটে সনদে। লেখা নাই। সেজন্য কিন্তু আপনারা বলছি, গণভোট- এটা আপনারা জুলাই গণভোট সনদে। মানছেন। মানে গণভোট অবশ্যই মানছেন। গণভোট না কিন্তু মানলে আমি জুলাই সনদ প্রায়, মানবো কেন? কিন্তু হেলাল ভাই আমি কি ভুল শুনি? গণভোটের সংসদ দেখতে রায়ে- বসলে? গণভোটের রায়ে আমি কি বলা আছে সংসদ সংস্কার দেখতে বসলে পরিষদের ভুল মাধ্যমে দেখি? বাস্তবায়ন করবেন। আমি খালি 51% পাইয়া আসছি, 70%-এর কথা শুনি। না না না, 51% আপনিও তো মানে অর্ধেক কথা বলছেন। জি। আমরা বলছি ভালোভাবে যে গণভোটটা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে আমরা বাধ্য। বাধ্য, কিভাবে fantastic.